আর বলছি যে এমন একটা কমেন্ট ব্যাকলিং করলাম যে আপনার সব ওয়েবসাইটে খাপ খাইতে বলতেছে, মানে এরকম ধরনের কমেন্ট ব্যাকলিং আর কি, এটা বলতে চাচ্ছিলাম। কারণ সব এত সময় তো কমন প্যাটার্ন আপনি পড়াশোনা করেন। না, আমি বলি এত কমন প্যাটার্ন আপনি কোথায় পাবেন? সব রিলেটেড। আসলে বিষয় হচ্ছে যত ওয়েবসাইট দেখেন অবশ্যই সেটা কোনো একটা উদ্দেশ্য নিয়ে সে করেছে। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা ব্যক্তি তো এটাকে মেনটেন করছে, তাই না? তার একটা বিজনেসের কোনো না কোনো একটা উদ্দেশ্য নিয়েই সেই ওয়েবসাইটটা ক্রিয়েট করেছে। তো ওই যে পোস্ট, সেই পোস্ট রিলেটেড অবশ্যই কন্টেন্ট লিখতে হবে, তাকে থ্যাংক ইউ জানাতে হবে যে আপনি একটা ভালো তথ্য পেয়েছেন, আপনি এটা পড়ে কিছু একটা উপকার হয়েছে। এই ধরনের কথা না লিখলে তাহলে আপনার কমেন্টটা ব্যাকলিং আপনি করতে দেবে না, বা আপনি যে ওটাকে অ্যাপ্রুভও করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাই, দেখা যাচ্ছে। ওকে, এটা আমাদের প্রথম স্লাইড এসইও করার জন্য। তো আমরা আবার প্রিভিউ একটা ক্লাস নিচ্ছি আজকে, যেহেতু আপনাদের কিছু কিছু সমস্যা আছে। আমি চেষ্টা করব সেই সমস্যাগুলো আপনাদের উত্তর দেওয়ার জন্য। যদি কোনো প্র্যাকটিক্যালি কোনো কিছু দেখানোর প্রয়োজন হয় অবশ্যই আমি আপনাদের দেখাবো। তো কথা হচ্ছে আজকে আমি আপনাদের কিছু কিছু প্রশ্ন করব, যেগুলোর অ্যান্সার দিবেন সবাই। হ্যাঁ, এসইও, হোয়াট ইজ এসইও? আচ্ছা, মনে করেন এখন যে প্রশ্নটা আসছে যে অ্যান্সার করবেন, এরপরে উনি আর কোনো প্রশ্নের অ্যান্সার করবেন না, নতুন কেউ একজন এসে অ্যান্সার করবেন। হোয়াট ইজ এসইও, এটা কি বলতে পারবেন? জি ভাই, বলতে পারবো। ওকে, জিহাদ ভাই আপনি বলেন, হোয়াট ইজ এসইও? এসইও, জি ভাই, এসইও হচ্ছে এমন একটা বিষয় যে কোন ওয়েবসাইটকে আমরা কি সার্চ ইঞ্জিনে নিয়ে আসতে পারি, র্যাঙ্ক করাতে পারি। মনে করেন যে এসইও ভিতর যদি আমার ওয়েবসাইট যদি ভ্যালু কোনো তথ্য থাকে, যদি আমার কোনো প্রোডাক্ট রিলেটেড হয়, তাহলে অবশ্যই আমার প্রোডাক্ট সম্বন্ধে ডিটেলস থাকতে হবে, বেশ কয়েকটা 5-6টা প্রোডাক্ট থাকতে হবে। আর অন্য কোনো যদি সাইট হয়, যে নিউজ সাইট কিংবা আলাদা অন্য কোনো সাইট হয়, তাহলে সর্বনিম্ন 5-6টা আমার পোস্ট থাকা লাগবে, যেগুলো আপনার সম্পূর্ণ আকারে পোস্ট, মানে একই তথ্যবহুল, যেটা আমার গুগল রাখবে। এর মাধ্যমে আমি আর কি এসইওর মাধ্যমে আমি উপরে উঠতে পারি আর কি, র্যাঙ্ক করাতে পারি কোন ওয়েবসাইটকে, যার দ্বারা আমার বেনিফিট আসবে। আচ্ছা, হোয়াট ইজ এসইওর যদি সংজ্ঞা আমরা একটু সংক্ষিপ্তভাবে বলি, সেটা হচ্ছে এসইও হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা এমন একটা সিস্টেম যে সার্চ ইঞ্জিনকে আপনি হচ্ছে অপটিমাইজেশন করে আপনার ওয়েবসাইটের সাথে রিলেটেড করে এটাকে একটা র্যাঙ্কে নিয়ে আসবেন, সার্চ ইঞ্জিনের রেজাল্টে নিয়ে আসবেন। এই রেজাল্টে নিয়ে আসার জন্য যে কাজগুলো আমাদের করতে হয়, যে সমস্ত কাজগুলো করতে হয়, সমস্ত কাজগুলোকে এসইও বলা হয়। অর্থাৎ এটাই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দুইটা পার্ট আছে। দুইটা পার্টের মাধ্যমে আমাদের এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কমপ্লিট হয়ে থাকে। একটা হচ্ছে অন পেজ অপটিমাইজেশন, আর একটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। আচ্ছা, এখানে অন পেজ সম্পর্কে যে বিষয়টা আমরা জানি, অন পেজ সম্পর্কে কেউ একজন বলেন যে অন পেজ কি, কারো জানা আছে? অন পেজ অপটিমাইজেশন হচ্ছে ভাই যেটা আমরা ওয়েবসাইটের ভেতর থেকে কাজগুলো করি, যেমন কন্টেন্টের বিষয়গুলা, তারপর হচ্ছে মানে মেটা ট্যাগ ট্যাগগুলো এগুলো চেঞ্জ করা। আচ্ছা পঙ্কজ ভাই, এই যে ভেতর থেকে বললেন, এই বিষয়টাকে আরেকটু ক্লিয়ার করে যদি বলি, মানে আপনি যদি বলেন তাহলে কেমন বলবেন? বললেন যে ভেতর থেকে যে কাজগুলো, ভেতর মিন মনে করেন আমি বুঝি না, ভেতর থেকে বলতে আমরা যে আর্টিকেল বা কন্টেন্ট গুলো লিখবো সেগুলা সাধারণত কথায় যদি আমরা এখানে না, আমি কথাটাকে ভালোভাবে যদি ব্যবহার করতে চাই তাহলে বলতে পারি ড্যাশবোর্ডের ভিতর থেকে, অর্থাৎ কন্ট্রোল প্যানেল থেকে যে ওয়েবসাইটের অ্যাডমিন থাকে সে যে কাজগুলো করে থাকে, তাই না পঙ্কজ ভাই? জি 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 রাইট। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম অন পেজ হচ্ছে ড্যাশবোর্ডের ভেতর থেকে ওয়েবসাইটের যে অ্যাডমিন থাকবে, যে সমস্ত পরিবর্তন ঘটাবে সার্চ ইঞ্জিনে আসানোর জন্য, যে সকল পরিবর্তন ঘটাবে, যে কাজগুলো করবে,
সবগুলোই হচ্ছে আমাদের অন পেজের অন্তর্ভুক্ত। ঠিক আছে, এরপরে আছে আমাদের আরেকটা পার্ট, সেটা হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন। কেউ একজন বলতে পারবেন অফ পেজটা কি? ভাইয়া অফ পেজ এসইও বলতে আমরা বুঝি নরমালি যে আমাদের ওয়েবসাইটের বাইরে এসে আমরা যে ওয়েবসাইটকে র্যাঙ্কিং এ আনার জন্য যে কাজগুলো করব, যেরকম আমরা করেছি ব্যাকলিংকের কাজ কিংবা বিভিন্ন সাইটে গিয়ে আমার ওয়েবসাইটের লিংক দেওয়া যেন আমার ওয়েবসাইটে ট্রাফিক আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটাই, অর্থাৎ বাইরে থেকে আমাদের ওয়েবসাইটের লিংকটাকে প্রমোট করা, বিভিন্ন শেয়ার করা, বিভিন্ন জায়গায় এটাকে ব্যাকলিংক হিসেবে রাখা, টোটাল বিষয়টাই হচ্ছে আমাদের অফ পেজ অপটিমাইজেশন। অর্থাৎ ওয়েবসাইটের বাইরে থেকে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা জানি এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হলে ওয়েবসাইটের বাইরে থেকে যে কাজগুলো, সমস্ত কাজগুলোকেই অফ পেজ বলা হয়। তো দেখেন, অন পেজ করতে মানে অন পেজ করার জন্য আমাদের কি কি এলিমেন্টস দরকার সে বিষয়গুলো এখানে একটু বলা হয়েছে। বলছে এলিমেন্টস অফ ওয়ান পেজ অপটিমাইজেশন, টাইটেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অন পেজ এসইও ফ্যাক্টরস। অর্থাৎ আপনার যে টোটাল এসইও, যখন আমরা ব্লগ ক্রিয়েট করেছি তখন আমাদের একটা টাইটেল দিতে হয় নাই? যখন আমরা ব্লগ ক্রিয়েট করতে যাই প্রথমে আমাদের কাছ থেকে একটা টাইটেল চেয়েছিল, তাই না? নতুন যখন আমরা ক্রিয়েট ব্লগে ক্লিক করেছি তখন আমাদের কাছ থেকে টাইটেল চেয়েছিল না? সেম ভাবে আমরা যখন এসইও করব, টোটাল ওয়েবসাইটের উপরে একটা টাইটেল চাইবে, তো এই টাইটেলকে বলা হয়েছে। এরপরে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা কিওয়ার্ড সম্পর্কে জানি। কেউ একজন বলেন তো কিওয়ার্ড কি? ভাই যেটা দিয়ে আমরা সার্চ করব, যেটা লিখে আমরা সার্চ করব। হ্যাঁ, সার্চ করব। কিওয়ার্ড হচ্ছে কোনো অর্থবোধক এমন একটা শব্দ যেটা লিখে সার্চ করলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই, তাই না? গুগলে যখন আমার কোনো প্রয়োজন হয় তখন আমি কোনো কিছু লিখে সার্চ করি, অর্থাৎ ওই রিলেটেড কোনো শব্দ লিখে সার্চ করি। যে কিভাবে ভাত রান্না করতে হয় আমি জানি না, তো আমি এটাই লিখলাম গুগলে যে কিভাবে ভাত রান্না করতে হয়, এটা লিখে সার্চ করলাম। তো এই যে কথাটা লিখলাম এটাই হচ্ছে আমার কিওয়ার্ড। তো অন পেজের ভিতরে একটা ইম্পর্টেন্ট এলিমেন্টস হচ্ছে কিওয়ার্ড। আচ্ছা, এরপরে যে বিষয়টা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ভাই একটা প্রশ্ন ছিল আমার। হ্যাঁ, যে বলছিলাম যে আমি নির্দিষ্ট ভাবে যেহেতু কিওয়ার্ড নিয়ে কাজ করতে হয়, তাহলে আমার যেই কাজটা পেয়েছি ই কমার্স সাইটে, এটাতে আমি কিভাবে কাজ করতে পারি কিওয়ার্ড দিয়ে? আপনার ওয়েবসাইটের ভেতরে যে কন্টেন্ট গুলো আছে, ওয়েবসাইটে আপনি কি ই কমার্স ওয়েবসাইট, তাই না? জি জি ভাই। এখানে কি সেল করেন? জি ভাই, এখানে ফিটনেস আর কি, বডি ফিটনেস এর সম্বন্ধে, মানে ব্যায়াম করা আরো আর কি ফিজিক্যাল সাইজ আর কি, যেগুলো ব্যবহার। এই যে বললেন না ফিজিক্যাল এক্সারসাইজ, ব্যায়াম করা, এটা বললেন না, এটাই আপনার কিওয়ার্ড। এটাই আপনার কিওয়ার্ড, মানে আমি এগুলো প্রমোট করবো, করবো। এখন এটা সম্পর্কে হ্যাঁ ভালো কথা জিজ্ঞেস করেছেন। আপনার যথেষ্ট ধারণা থাকতে হবে যে আসলেই মানুষ কোনটা লিখে সার্চ করতেছে। এই সিমিলার ওয়েবসাইটটাকে খুঁজে বের করতে হবে, দেন আপনাকে কি লিখে মানুষ সার্চ করতে পারে। আপনার ধারণা কি? মানুষ যখন কোনো সার্ভিসটা, এই যে আমি ভাত রান্না করতে পারি না, তাহলে এখন আমি কি লিখে গুগলে সার্চ করতে পারি? আপনি ধারণা করেন তো। আমি গুগলের কাছ থেকে শিখতে চাই কিভাবে ভাত রান্না করতে হয়, তাহলে আপনার কি থিঙ্ক, আমি কি লিখে গুগলে সার্চ করব? আপনার কি মনে হচ্ছে? আমার মনে হবে যে ভাত, রাইস কুকিং আর কি হবে, বলবো যে কিভাবে ভাত রান্না করে, কিভাবে রান্না কিভাবে হবে। এইটা এরকমই বিষয়। আপনার ওয়েবসাইটটা যে রিলেটেড, আপনাকে থিঙ্ক করতে হবে মানুষ কি লিখে এটার প্রতি সার্চ করতে পারে। আপনার যে টপিক, সেই টপিকটা পেতে মানুষ গুগলে কি লিখে সার্চ করে, এইটা আপনাকে ফাইন্ড করতে হবে। এই ফাইন্ডটা আমি কিভাবে করবো? মানে আমাকে নিজে থেকে আন্দাজ করবো? এখন আপনি এই যে আমি যে ভাত রান্না করবো, আপনি কিভাবে ফাইন্ড করলেন যে রাইস কুকের জন্য আমি মিন করছি?
মানে এভাবে আপনি এটা কিভাবে আচ্ছা আচ্ছা ঠিক এভাবে রিয়েলাইজ করবেন। এরপরে কি বলছে দেখেন, মেটা ডিসক্রিপশন ইজ অ্যান obtain overlock opportunity of the attract search visitor। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মেটা ডিসক্রিপশন। এরপরে কেউ একজন মেটা ডিসক্রিপশন সম্পর্কে বলেন। কেউ বলতে পারবেন না মেটা ডিসক্রিপশন সম্পর্কে? আচ্ছা, মেটা ডিসক্রিপশন হচ্ছে, আমরা এখন কিসের মধ্যে আছি? অন পেজ অপটিমাইজেশনের মধ্যে আছি। তো অন পেজ অপটিমাইজেশনের এলিমেন্টস নিয়ে কথা বলছি। মেটা ডিসক্রিপশন এমন একটা বিষয়, আপনার ওয়েবসাইটটা কি সম্পর্কিত, আপনার ওয়েবসাইটের ভিতরে আপনি একটা পোস্ট করলেন, সে পোস্টটা কি সম্পর্কিত সেইটা গুগলকে বোঝানোর জন্য। আমি আবারও বলছি, আপনার ওয়েবসাইটের ভেতরে আপনি পোস্ট করছেন, কিন্তু কি সম্পর্কিত পোস্ট করছেন? মনে করেন আজকে নাটোরে একটা দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা ঘটেছে, সেটা একটা বাইক অ্যাক্সিডেন্ট ঘটেছে। তো এটা তো আমাকে বুঝাতে হবে যে আসলে বাইকেই অ্যাক্সিডেন্ট হয়েছে, সেটা আজকে। গুগলকে আমি এটা নিউজটা মনে করেন অনেক বড় করে দিলাম যে সকালেও রাস্তা ভালো ছিল, বিকাল পর্যন্ত ভালো ছিল, হঠাৎ একটা, মানে অনেক বিস্তারিত ব্যাপার স্যাপার আগে পিছে অনেক কিছু লাগাই দিয়ে মাঝখানে মূল বিষয়টা বললাম। আবার এক লাইনেও শেষ করে দিতে পারি যে আজকে নাটোরে একটা সড়ক দুর্ঘটনা হয়েছে, তাই না? এখন বিষয় হচ্ছে, এত বড় নিউজ আমি গুগলকে বোঝাবো, মানে বোঝানোটা ঝামেলা। প্লাস আমাদের মেটা ডিসক্রিপশনের আমরা জানি যে একটা আইডিয়াল কিওয়ার্ড আছে, তাই না? আইডিয়াল কিওয়ার্ড হচ্ছে 135 থেকে 155 কিওয়ার্ডের মধ্যে আমাদের মেটা ডিসক্রিপশনটা লিখতে হয়। তাহলে আমি 3 পৃষ্ঠার নিউজ লিখবো। 3 পৃষ্ঠার নিউজ লিখতে হলে গুগলকে আমি 135 কিওয়ার্ডের মধ্যে বোঝাতে হবে। আমি কোনো একটা পোস্ট করব, আমি যেটা বোঝাতে চাচ্ছি আপনাদের বিষয়টা হচ্ছে এরকম, আমি কোনো একটা পোস্ট করব, ওইটাকেই সামারি করে ছোট আকারে গুগলকে বোঝানোর জন্য একটা ডিসক্রিপশন লিখতে হবে সার্চ ইঞ্জিনে আসার জন্য। এই ডিসক্রিপশনটা আমাদের পোস্টের মাধ্যমে আমরা ব্যবহার করব গুগলকে বোঝানোর জন্য যে এটা এই বিষয়ে, আমি এই 3 পৃষ্ঠা নিউজটা লিখেছি এই বিষয়ে। এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এখন কেউ একজন বলেন মেটা ডিসক্রিপশন কি? আমার এই ওয়েবসাইটটা কি সম্পর্কে বা পোস্টটা কি সম্পর্কে তা গুগলকে বোঝানোর জন্য যেটা ডিসক্রিপশন লেখা হয় এটাই মেটা ডিসক্রিপশন। হ্যাঁ, তো বিষয় হচ্ছে, আমি এর আগের ক্লাসেও বলেছি এবং ইন ফিউচার ভবিষ্যতের ক্লাসেও বলবো, এসইও এমন কোনো কাজ না যেটা আপনারা মনে করছেন যে আজকে একদিনের ক্লাস হচ্ছে এটা আমার মাথায় থেকে যাবে, কালকের ক্লাসে যেটা হবে ওটাও আপনার মাথায় থেকে যাবে, এরকম না। এসইও শিখতে হলে অবশ্যই আপনাকে নোট করতে হবে প্রত্যেকটা বিষয়টাকে। হয়তো আপনাকে আজকে মেটা ডিসক্রিপশন বোঝাচ্ছি, যখন আমি অফ পেজ অপটিমাইজেশনের শেষ একটা পার্ট নিয়ে কথা বলবো, পরে যদি আমি 5 দিন পরে ফেরত এসে মেটা ডিসক্রিপশন কি এটা মানে জিজ্ঞেস করি, আপনারা ভুলে যাবেন। এটা স্বাভাবিক, ভুলে যাওয়াটা স্বাভাবিক। সো আপনাদেরকে এই শব্দগুলো সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে। তো ফাইনালি আমরা জানলাম মেটা ডিসক্রিপশন হচ্ছে গুগলকে বোঝানোর জন্য যে ডিসক্রিপশন আমরা ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে আমাদের মেটা ডিসক্রিপশন। হেডিং, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে হেডিং। হেডিং সম্পর্কে আমরা এটা জানি, যেমন এই পেজটাতে এই যে স্লাইড, এই স্লাইডটার হেডিং হচ্ছে এলিমেন্টস অফ অন পেজ অপটিমাইজেশন, তাই না? এটা হচ্ছে এই পেজটার হেডিং। তো আমরা যখন একটা পোস্ট করব, ওই পোস্টে তো অবশ্যই একটা হেডিং থাকবে, একটা না, হেডিং 2, হেডিং 3, হেডিং 4, বিভিন্ন স্টেজ বাই আমাদের কন্টেন্ট লেখার ক্ষেত্রে সেটাকে সৌন্দর্য বাড়ানোর জন্য যত ধরনের স্টেপ আমরা নিতে পারি আর কি। তো অনেকগুলো হেডিংও থাকতে পারে, তবে মূল পয়েন্টের হেডিং কিন্তু একটাই থাকে। আমাদের টোটাল বিষয়ের উপরে মূল হেডিং কিন্তু একটাই থাকে। তো অন পেজ করতে হলে এই বিষয়টাকে আমাদের গুরুত্ব দিতে হবে, সেটা হচ্ছে টাইটেল, কিওয়ার্ড, মেটা ডিসক্রিপশন এন্ড হেডিং। ক্লিয়ার?
জি ভাই। ওকে, তো দেখেন এরপরে যে স্লাইডটা আছে সেটা হচ্ছে এলিমেন্টস অফ, আচ্ছা অন পেজের ভেতরে আরো কিছু এলিমেন্টস ছিল, টুলস, এটা ছিল এটা হচ্ছে আমাদের কিছু টুলস এর বিষয়টা, এই জন্য আলাদা করা হয়েছে। ওকে, এখানে আমাদের অন পেজের আরো কিছু বিষয় এখানে আছে, যেমন হচ্ছে এখানে পোস্টের ভিতরে ইমেজ থাকবে, লিংক আপ করা থাকবে, এই বিষয়গুলো ছোটখাটো বিষয়গুলো। একটা পোস্ট কি ধরনের হয় আপনারা অবশ্যই এটা দেখাইছি আমি এর আগে। একটা পোস্ট এখানে থাকার কথা আছে, আমি চেষ্টা করছি দেখানোর জন্য। আর্টিকেল কি রকম ধরনের হয়, এই যে এখানটায় দেখেন, এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা হেডলাইন আছে, এখানে কিছু ডিসক্রিপশন আছে, এখানে একটা পিকচার আছে, নিচে যে আইকন গুলো আমরা দেখতে পাচ্ছি, কেউ এই আইকন সম্পর্কে বলতে পারবেন যে এটাতে কি করা আছে? এখানে প্রত্যেকটা লিংক হলো সোশ্যাল মিডিয়ায় করা আছে। হ্যাঁ, এই কথাটাই ঠিক ওইখানে বলা হয়েছে, এই স্লাইডটাতে আমাদের বলা হয়েছে। আচ্ছা, ইতিপূর্বে যারা ক্লাসের মধ্যে এই বিষয়গুলো বুঝে গেছেন তারা হয়তো বোর ফিল করছেন। আসলে বিষয় হচ্ছে আমি এরকম ভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করছি যেন আপনাদের এই বিষয়গুলো আরো সহজ হয়, যেহেতু না না ভাই, ঠিক আছে, দরকার আছে এগুলোর। হ্যাঁ, দেখেন একটা ফুলফিল কন্টেন্ট কেমন দরকার, একটা পোস্ট কেমন হওয়া দরকার, এরকম এটা একটা এক্সাম্পল স্বরূপ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই বিষয়টা এখানে বলা হয়েছে, ইমেজের ব্যবহার করতে হবে, যেমন আমরা আইকন দেখে বুঝলাম যে ওইখানে লিংক আপ করা আছে, কিছু কথাকে লিংক আপ করতে হবে। শুধুমাত্র আমি ওই আইকনটাকেই লিংক আপ করেছি তাহলেও হবে না, মানে ফুলফিল হলো না আর কি। ফুলফিল করার জন্য কিছু ওয়ার্ডকে লিংক আপ করতে হবে। আচ্ছা, রোবট টেক্সট ফাইল, মানে কিছু টেক্সট ফাইল থাকতে হবে যেটা আমাদের মানুষকে আকৃষ্ট করবে, ডোমেন রেজিস্টার্ড। আচ্ছা, এটা আমাদের অন পেজ অপটিমাইজেশনের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আপনি যখন একটা ডোমেন নেবেন, এই যে আমরা যখন অফ পেজ করতে যাচ্ছি তখন আমরা ডিএ দেখছি, তাই না? এটাকে বলা হয় ডি এর ফুল মিনিং আপনারা জানেন কেউ? এর মানে কি? এটা হচ্ছে ডোমেন অথরিটি। এটা 1 থেকে 100 পর্যন্ত একটা মার্ক দিয়ে থাকে। যেমন আমাদের হচ্ছে কিছু কিছু ওয়েবসাইট আমরা দেখে থাকি, মনে করে নেন www.abcd.com আছে, www.abcd.org আছে, www.abcd.edu আছে, বিভিন্ন ধরনের আছে না, XYZ আছে। তো এখানে সেই বিষয়টা বলেছে রেজিস্ট্রেশনের সময় অবশ্যই একটা ভালো মানের ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে আপনাকে। আপনি যে নামটা নিচ্ছেন এই নামের উপর অনেক কিছু ডিফেন্স করে। আপনার বিজনেস পারপাসে আপনি যে বিষয়ের উপরে দেখা যাচ্ছে এমন একটা টপিকের উপরে আপনি ওয়েবসাইট ক্রিয়েট করছেন, ওইটার সাথে আপনার ডোমেইন নেমের কোনো মিল নেই, তাহলে বিষয়টা কেমন একটা দেখায়। যদি আপনি সবকিছুকে মিউচুয়াল করে ম্যাচিং রেখে একটা বিষয়ের দিকে আগান, তাহলে এটাতে ভালো ফলাফল আপনি পাবেন। এই বিষয়গুলোর কথা এখানে বলা হয়েছে। তো অন পেজের ভিতরে আসলে সাধারণত আমরা এই কাজগুলোই করে থাকি। আমি আবার প্রিভিউ দিচ্ছি, টাইটেল, কিওয়ার্ড, মেটা ট্যাগ, হেডিং থাকবে, ইমেজ থাকবে, লিংক করা থাকবে, ওয়ার্ডের ভিতরে কিছু লিংক থাকবে, অ্যাট্রাকটিভ কিছু টেক্সট থাকবে, আমাদের ডোমেইন রেজিস্টার যেটা সেটা তো অবশ্যই থাকতেই হবে। এখন আমরা চলে আসি কিছু টুলস এর কাছে। অন পেজের ভেতরে আমাদের কিছু ভালো টুলস আছে যার মাধ্যমে আমরা অন পেজটা করতে পারি, অর্থাৎ বুঝতে পারি যে আমরা গুগলের কাছে আসলে ঠিকঠাক ভাবে আমাদের ওয়েবসাইটটাকে পৌঁছাতে পারছি কিনা, গুগল আমার ওয়েবসাইটে এসে তথ্য নিতে পারছে কিনা। হ্যাঁ, এই সমস্ত বিষয় দেখার জন্য আমাদের আছে হচ্ছে ওয়েবমাস্টার টুলস। এরপরে আমাদের ওয়েবসাইটের বর্তমান অবস্থা কি, কোথা থেকে ট্রাফিক আসছে, কি পরিমাণ আসছে, ওই ট্রাফিকটা কতক্ষণ ছিল, একটা পেজ কতক্ষণ ভিউ করেছে, হ্যাঁ, কোন সোর্স থেকে সে আমার ওয়েবসাইটে এসেছে, সে ফিমেল নাকি মেল, কোন লোকেশন থেকে এসেছে, সমস্ত বিষয়গুলো দেখার জন্য আমাদের রয়েছে গুগল অ্যানালাইটিক। এছাড়া কিছু প্লাগইন আছে
ওয়ান পেজে ওয়ার্ডপ্রেসের ভেতরে, যেমন আমরা ওয়ান পেজ করার সময় প্লাগইন সম্পর্কে দেখেছিলাম, কি মনে আছে কারো? প্লাগইনটার নাম মনে আছে কারো? ওয়ার্ডপ্রেসের ভেতরে আমরা এসইও করার জন্য একটা প্লাগইনের কথা বলেছিলাম। যে প্লাগইনটা না, একটা প্লাগইনের কথা বলেছিলাম যে প্লাগইনটা ওয়ার্ডপ্রেসে করে। হ্যাঁ, রাইট, ইয়েস্ট এসইও। সেই প্লাগইনটার কথাই এখানে বলা হয়েছে। প্লাগইন বলতে অনেক প্লাগইনই ব্যবহার করতে হয়, প্লাগইন অনেকগুলো আছে। কোনটা ভাই বলছিলেন? ওয়ার্ডপ্লাইজার ওয়ার্ডপ্রেসের জন্য বলেন নাই? না, ওয়েবপ্লাইজারটা হচ্ছে এমনিতেই সাধারণ একটা এক্সটেনশন আমাদের ব্রাউজারের জন্য। আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে ইয়েস্ট এসইও নামে একটা টুলস প্লাগইন, যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের ভেতরে এসইও করা হেল্প করবে। কি জানো ভাই নামটা বলেন আরেকবার একটু। ইয়েস্ট এসইও। ও ইউএস্ট, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ইয়েস্ট এসইও। আচ্ছা, এরপরে দেখেন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি অলরেডি সেই সম্পর্কে আবার একটা স্লাইড চলে এসেছে। আচ্ছা, স্লাইড যেহেতু এসেছে তারপরে আমরা স্লাইডটা পড়বো। কেউ একজন এটাকে একটু স্লাইডটাকে পড়েন। হ্যাঁ, যেহেতু আমি অনেক কথা বলছি, এটাও পড়তে গেলে কেউ একজন পড়েন এটা। কি ব্যাপার, আপনাদের মধ্যে কেউ একজন এটা স্লাইডটাকে পড়েন? আমি পড়ি ভাইয়া নাকি? এসইও কি? গুগল সহ বিভিন্ন সার্চ ইঞ্জিনের সাথে আপনার ওয়েবসাইট ব্লগের যে লেনদেন, সেটাই এক কথায় এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের সংজ্ঞা দেওয়া আছে আর কি এটা। তারপরে আছে সার্চ ইঞ্জিন কি? সার্চ ইঞ্জিন হচ্ছে এক ধরনের অনলাইন সার্চ মেশিন যেটি আপনাকে বিভিন্ন তথ্য মুহূর্তের মধ্যে পুরানো ইন্টারনেট ঘেটে বের করে দিতে সক্ষম। এখানে পুরনো না, এটি হয়ে থাকে এক পুরো সেকেন্ডেরও কয়েকশো গুণ কম সময়ের মধ্যে। মানে আমরা যখন সার্চ ইঞ্জিনের মধ্যে কোনো কিছু সার্চ দিয়ে দেখা যায় যে এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে অনেকগুলো পেজের ইনফরমেশন গুলো আসে, সেটাই আর কি। ও আচ্ছা ভাইয়া, এটা হয়েছিল। তারপরে আছে কয়েকটি সুপরিচিত সার্চ ইঞ্জিন সমূহ, যেমন আছে google.com, www.google.com, তারপরে আছে yahoo.com, www.yahoo.com, bing.com, www.bing.com, তারপর 4 নম্বরে আছে ask.com, www.ask.com। এছাড়াও টোটাল বিশ্বে জানা অজানা আরো প্রায় কয়েক হাজার সার্চ ইঞ্জিন রয়েছে। এদের মধ্যে মোস্ট পাওয়ারফুল এবং সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন হচ্ছে google.com। তো দেখেন, এতক্ষণ আমি যেগুলো বলেছি সেটা হচ্ছে আমার নিজের ব্যক্তিগতভাবে মানে মৌখিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আসলে বইয়ে যেভাবে লেখা থাকে ঠিক সেভাবে যদি আমরা একটা পড়ি তাহলে বিষয়টা পড়তে ঠিক এরকমটা লাগে, যেটা আপনারা এই স্লাইডে দেখলেন। তো এটা নিয়ে আর বলার তেমন কিছু নেই, আমরা পরের স্লাইডে চলে যাই। সার্চ ইঞ্জিন সম্পর্কে আপনারা জানেনই, এটা আছে। দেখেন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। তো এটা আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাই আমরা তো এসইও শিখবো, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটা জেনে আমরা কি করব, এসইও তে কি কাজে লাগবে? অবশ্যই কাজে লাগবে। আপনারা যদি জানা থাকে এই বিষয়টা, তাহলে এসইওটা আপনার মাথায় বিষয়টা ফুললি আপনি বুঝতে পারবেন যে কেন কি হচ্ছে, এসইও করলে কি পরিবর্তন হচ্ছে, কেন কি ঘটছে, আর এই কাজটা করলে কেনই বা আমার ওয়েবসাইটটা ফার্স্ট র্যাঙ্কে আসবে, সেই বিষয়টা আপনার বোঝার জন্য হলেও এটা পড়তে হবে। তো দেখেন সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে। সার্চ ইঞ্জিন বিভিন্ন সক্রিয় ক্রাউলার বা স্পাইডার পাঠানোর মাধ্যমে অনলাইনে অনুমোদিত সকল প্রায় থেকে তথ্য সংগ্রহ করে নিজের কাছে একটি নিরাপদ ডাটাবেজে রেখে দেয়। এভাবে সে সমগ্র ইন্টারনেট দুনিয়ার অনুমোদিত প্রায় সকল তথ্যের হিসাব নিজের কাছে জমা করে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়।
এরপর যখন কোনো ভিজিটর বা ব্যবহারকারী সার্চ ইঞ্জিনে এসে কোনো তথ্য খোঁজার জন্য সার্চ করে, তখন সার্চ ইঞ্জিন তার ডাটাবেস থেকে ওই সার্চ এর তথ্য সর্বাধিক মিল সম্পূর্ণ বিশ্বাসযোগ্য ওয়েবসাইটগুলোর লিংক ব্যবহারকারীর সামনে উপস্থাপন করে। এটাকে বলা হয় সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, এটাকে সংক্ষেপে এসইআরপি বলা হয়। এভাবে সার্চ ইঞ্জিনগুলোতে খুব দ্রুত কাঙ্ক্ষিত তথ্য খুঁজে বের করতে সক্ষম হয়। আশা করি সবাই এটা বুঝতে পারছেন। তো এই সার্চ ইঞ্জিন কিভাবে গুগল আমাকে কিভাবে তথ্য দিচ্ছে সে বিষয়টা এখানে বলা হয়েছে, যে তাদের একটা রোবট আছে, ক্রাউলার আছে, স্পাইডার আছে, যার মাধ্যমে আমার ওয়েবসাইটে এসে এই যে আমি একটা পোস্ট করি, আমি যখন আমার ওয়েবসাইটটাতে পোস্ট করি, কোনো তো একটা তথ্য ভিত্তিক, অবশ্যই একটা ই কমার্স ওয়েবসাইটও একটা তথ্য বহন করে। আপনি একটা শব্দ লিখবেন, সেটাও একটা অর্থ বহন করে, তাই না? তো সেই তথ্যটাই গুগল তার ডাটাবেজে রেখে দেয়। যখন কোনো ভিজিটর তার কাছে এসে জিজ্ঞেস করে যে এটা সম্পর্কে তুমি গুগল কি জানো, তখন কি করে গুগল আমার তথ্যকে সেই ভিজিটরের সামনে উপস্থাপন করে দেয়। এটাই হচ্ছে গুগলের কাজ। তো সার্চ ইঞ্জিন এভাবে কাজ করে থাকে, তার ক্রাউলার পাঠানোর মাধ্যমে আমাদের ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে যে তার নিজের তথ্য ভান্ডারে রেখে দেয়। তো এটাকে সংক্ষেপে কি বলা হয়? সার্চ ইঞ্জিন, সংক্ষেপে বলা হয় হচ্ছে এসইআরপি। আর পুরো বিষয়টাকে, এটার ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো দেখেন এখানে বলছে বেস্ট সার্চ ইঞ্জিন ইন দ্য ওয়ার্ল্ড। আমাদের পুরো বিশ্বের মধ্যে সবচাইতে বেশি ব্যবহৃত বা ভালো কিছু সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল, বিং, ইয়াহু, আস্ক। তো বাংলাদেশে আমাদের কিছু সার্চ ইঞ্জিন সম্পর্কে আমি আপনাদের ক্লাসে দেখাইছিলাম মেবি। এর মধ্যে হচ্ছে পিপিলিকা আছে, চরকি আছে, ভেলকি আছে। এগুলো নিয়ে তত বেশি কথা বলার তেমন কিছু নেই। এরপরে যে বিষয়টা আছে এটা হচ্ছে এসইওর প্রকারভেদ। আচ্ছা, যে স্লাইড গুলো নেক্সট করছি ওইগুলোতে যদি কোনো সমস্যা থেকে যায় অবশ্যই প্রশ্ন করবেন। কন্টিনিউ করুন ভাই, সমস্যা নেই। তো দেখেন এরপরে যে আমাদের স্লাইড সেটা হচ্ছে এসইওর প্রকারভেদ। সার্চে কিভাবে আসতে চান সেটার ধরন উপর ভিত্তি করে, আপনি সার্চে কিভাবে আসতে চান সেটার ধরনের উপর ভিত্তি করে। যেমন আপনি চাইলে এটাকে ফ্রি প্রসেসে করতে পারবেন, আবার পেইড ভাবেও করতে পারবেন। তো দেখেন এই প্রকারভেদ সম্পর্কে এখানে দুইটা স্টেপ আমাদেরকে দেখাচ্ছে, সেটা হচ্ছে অর্গানিক এসইও বা ফ্রি প্রসেস, স্বাভাবিক এবং সময় সাপেক্ষ। এটা সম্পর্কে বলছে অর্গানিক এবং ফ্রি প্রসেস সম্পর্কে এখানে বলা হচ্ছে, সেটা হচ্ছে স্বাভাবিক এবং সময় সাপেক্ষ কিন্তু লং লাস্টিং। এটা অনেকদিন লাস্টিং করে। পেইড বা অর্থ ব্যয় করে এসইও, যতদিন পেমেন্ট ততদিন পেইড সার্চে জায়গা করার উপায় বা পন্থার উপর ভিত্তি করে। অর্থাৎ আপনি যতদিন টাকা প্রদান করবেন ততদিন পর্যন্ত সার্চ ইঞ্জিনে থাকবে, এটাই বলছে। এরপরে কি বিষয়টা দেখাচ্ছে হচ্ছে 1 নম্বরে দেখাচ্ছে হোয়াইট হ্যাট এসইও। এই পদ্ধতি হচ্ছে মূলত এসইও আমাদের, এটা দীর্ঘস্থায়ী হয়। আর একটা হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট এসইও, যেটা বিভিন্ন নিষিদ্ধ পদ্ধতিতে আমাদের সফটওয়্যারের মাধ্যমে, এই যে এখানে বলা হয়েছে যে সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে রেজাল্টে আসা হয়, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক হ্যাট এসইও। তো আমরা জানি এসইওর দুইটা স্টেপ হচ্ছে, একটা অন পেজ আর একটা হচ্ছে অফ পেজ। এটাকে কেউ প্রকারভেদ ভাববে না, প্রকারভেদ হচ্ছে দুইটা, সেটা হচ্ছে একটা হোয়াইট হ্যাট, একটা হচ্ছে ব্ল্যাক হ্যাট। আর একটা উপরে যদি এইভাবে প্রকারভেদ ধরেন সেটা হচ্ছে ফ্রি প্রসেস, আর একটা হচ্ছে পেইড, এভাবে ধরতে পারেন। বাট আমাদের এই দুইটা মিলেই হচ্ছে অন পেজ এবং অফ পেজ মিলেই হচ্ছে টোটাল এসইও। তো এটাকে কেউ প্রকারভেদ ভাববেন না। তো দেখেন এখানে আমাদের এই স্লাইডে বলছে যে ওয়ান পেজ অপটিমাইজেশনে সাধারণত যা যা করতে হবে, সার্চ ইঞ্জিনগুলোতে ওয়েবসাইটকে সাবমিট করতে হবে। এই কথাটা বুঝতে পেরেছেন?
সার্চ ইঞ্জিন গুলোতে ওয়েবসাইটকে সাবমিট করতে হবে। অলরেডি আমরা এটা করেছি, যেভাবে ওয়েব মাস্টার টুল দিয়ে। রাইট। ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আমরা অলরেডি এটা সাবমিট করেছি গুগলের কাছে। আমরা জানি যে মোস্ট পাওয়ারফুল সার্চ ইঞ্জিন হচ্ছে গুগল। সো আমরা গুগলেই সার্চ ইঞ্জিন, আপনারা কেউ কখনো সার্চ করার জন্য ask.com ব্যবহার করেন? সাধারণত ব্যবহার করেন কি? কেউ করেন না। আমার বিশ্বাস এখানে কেউ অন্য কোনো সার্চ ইঞ্জিন, আমাদের ক্লাসে যারা আছেন অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করেন? কেউ? না ভাই, গুগলই করি আসুন। দেখেন আমরা সবাই গুগলের প্রতি বিশ্বাসী। সো আমরা সাধারণত এখানে বলা হয়েছে যে এই জন্য আমি ক্লিয়ার, মানে গুগলের প্রতি বিশ্বাসী যে কখনো যদি ইয়াহুতে সার্চ করেও যাই দেখতে ভালো লাগে না, তখন ঘুরে আবার google.com এ সার্চ করা হয়। আচ্ছা দেখেন, পঙ্কজ ভাই বলছে যে ইয়াহুতে সার্চ যদি পড়েও যায় দেখতে ভালো লাগে না। তো বিষয় হচ্ছে এরকমই, আমাদের গুগলের প্রতি অনেক বিশ্বাস চলে আসছে। বিষয় ঠিকটা অনেক সময় ভাই আলাদাভাবে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করলে না ইয়াহু হয়ে যায়। পঙ্কজ ভাই ওই যে অনেক সময় ব্রাউজারে আপনার অটোমেটিকলি কোনোভাবে চেঞ্জ হয়ে যায়, গুগল থেকে ইয়াহু হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। যেমন তো- মাইক্রোসফট থেকে বিংটাই বেশি ইয়া করে। হ্যাঁ, বিষয় হচ্ছে প্রত্যেকটা সার্চ ইঞ্জিনে আমাদের ওয়েবসাইটকে সাবমিট করাতে হবে। সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজে আসতে হলে অবশ্যই, আপনি যদি বিং এর রেজাল্টে আসতে চান তাহলে অবশ্যই বিং এর কাছে আপনার এই ওয়েবসাইটটাকে সাবমিট করাতে হবে। আমরা দেখাইছি যে কিভাবে গুগলে আপনারা আপনার ওয়েবসাইটকে সাবমিট করাতে পারেন। এরপরে বলছে বিভিন্ন ওয়েবমাস্টার কি বাকি সার্চ ইঞ্জিন গুলো সেম প্রসেস, একই রকমই? হ্যাঁ একই রকম প্রসেস, জাস্ট ওই কোডটা নিয়ে এসে আপনি এখানে রাখবেন, দেন ভেরিফাইতে ক্লিক করবেন, হয়ে যাবে। আচ্ছা ঠিক। সেম প্রসেস, তবে দেখতে ইন্টারফেসটা একটু আলাদা হতে পারে, এটা কোনো ফ্যাক্টর না, জাস্ট আপনি ওই সেম প্রসেসেই করে দিবেন। আচ্ছা, এরপরের যে বিষয়টা আছে বিভিন্ন ওয়েবমাস্টার টুলস এবং সাইটে ভেরিফাই করা। আমরা অলরেডি ক্লাসের মধ্যে দেখাইছি যে কিভাবে আপনার ওয়েবমাস্টার টুলসে সাইট ভেরিফাই করতে তখন পারেন। ভাই দেখা যাচ্ছে গুগলের জন্য তো আমরা দেখা যাচ্ছে ওয়েব মাস্টার টুল বা গুগল অ্যানালাইটিক্স এগুলো ইউজ করব। বিং বা হচ্ছে ইয়াহু এগুলোর জন্য কি ডিফারেন্ট ইয়া ব্যবহার করতে হবে না? হ্যাঁ, ডিফারেন্ট ব্যবহার করতে হবে। তো যেহেতু এখানে সবচাইতে বড় সুবিধা সেটা হচ্ছে যেহেতু আমাদের পাওয়ারফুল সবচাইতে হচ্ছে গুগল, মানে আপনাকে গুগলের বাইরে কখনো কাজ করতে হবে না। সো আপনি ভেবে দেখেন তাহলে কি এই টুলস গুলো কিন্তু আমাদের গুগলের মধ্যেই সীমাবদ্ধ থাকছে, এর বাইরে যেতে হচ্ছে না আপনাকে। আচ্ছা, সাইট ম্যাপ তৈরি করা এবং সাবমিট করা অলরেডি আমরা শিখেছি। ওয়েবসাইটের মাধ্যমে জাস্ট সাইট ম্যাপ তৈরি করা কিছুই না, এটা জাস্ট একটা আপনার লিংক দিবেন, ওখানে ক্লিক করা মাত্র জেনারেট করে দিবে, তাই না? আর এটা হচ্ছে ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে নিয়ে এসে আমরা যে ইউআরএলটা থাকবে নিয়ে এসে এখানে পেস্ট করে সাবমিট করে দেবো, তাহলে আমরা এটাকে অ্যানালিটিক করতে পারবো। এরপর আমরা দেখেছি অ্যানালিটিক টুলের মাধ্যমে যাচাই করা। অলরেডি আপনারা জানেন, যেটাকে আমি স্কিপ করে চলে আসতেছি, অবশ্যই সে সম্পর্কে যদি প্রশ্ন থাকে প্রশ্ন করবেন। অ্যানালিটিক টুলের মাধ্যমে সাইটকে যাচাই করতে হবে, দেখতে হবে যে আমার ওয়েবসাইটে কোন ভিজিটর আসছে, কখন ঢুকেছিল, কয় মিনিট ভিউ করেছে, কোন কোন পেজে সে ক্লিক করেছে, কতক্ষণ ছিল, সমস্ত বিষয়গুলো। এরপরে 5 নম্বরে যে বিষয়টা অন পেজের যা যা করতে হবে সেইগুলো বিষয়গুলো কিন্তু আমরা পড়ছি। নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে এবং বিশেষ দ্রষ্টব্য দিয়ে বলেছে এই কাজগুলো করার আগে আপনাকে ওয়েবসাইটটিকে এসইও উপযোগী বানাতে হবে। সেখানে এসইও এর বেসিক কিছু কাজ করতে হবে, যেমন কিওয়ার্ড রিসার্চ, মেটা ট্যাগ। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে দেখাইছি, মেটা ট্যাগ কিভাবে দিতে হয় সেটাও আপনাদেরকে আমি অলরেডি ক্লাসে দেখাইছি। তো আপনারা অলরেডি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন এবং মেটা ট্যাগ দিতে পারেন। সো এই বিষয় নিয়ে ভাই মেটা ট্যাগের একটু বলেন তো। আচ্ছা, মেটা ট্যাগ হচ্ছে গুগলকে বোঝানোর জন্য যে আমার ওয়েবসাইট বা পোস্টটা কি সম্পর্কিত। যদি প্র্যাকটিক্যালি দেখানোর প্রয়োজন হয় তাহলে আমি বলবো, সাজেস্ট করবো মেটা ট্যাগের জন্য আপনাদের যে ক্লাসটা করেছিলাম, ফুল মেটা ট্যাগের জন্য একটা ক্লাস নিয়েছিলাম আমার মনে আছে, যে মেটা ট্যাগ কিভাবে দিতে হয় সেই ক্লাসটা আপনারা জাস্ট একবার ইউটিউবে চেক করে নেবেন, তাহলে হবে।
মেটা ট্যাগটা হচ্ছে গুগলকে বোঝানোর জন্য যে ছোট একটা ডিসক্রিপশন আমরা লিখে রাখি যে আমার ওয়েবসাইটটা এই সম্পর্কিত, বা একটা নিউজ লিখেছি 10 পৃষ্ঠার বা 5 পৃষ্ঠার, ছোট করে গুগলকে আমরা ওই নিউজ সম্পর্কে তথ্য দিয়েছি যে এই বিষয়ে এই নিউজটা, তাতে গুগল বুঝতে পারলো এটার টপিক হচ্ছে এইটা। এটা হচ্ছে আমাদের মেটা ট্যাগ। শোন ভাই, বলছিলাম গুগল অ্যানালিটিক্স যেটা আছে এটা আপনার ওই ক্লায়েন্টের আমি ইয়াতে ঢুকলাম স্টোরিয়াতে, কিন্তু ওখানে বসানোর কোনো আমি প্রসেস দেখলাম না, মানে কোডটা কোথায় বসাবো আর কি। আচ্ছা, কোডটা কোথায় বসাবেন? এক একটা ওয়েবসাইট, আপনার যদি ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেসে হতো তাহলে একটা সিস্টেমে হতো, যেহেতু ওটার সিস্টেম আলাদা, ওটা শপিফাই সিএমএস ব্যবহার করছে, তাই না? ওটা কি সিএমএস ব্যবহার করছে? এটা তো ভাই বলতে পারছি না আমি। তো ওই সিএমএস এর উপর আসলে ডিফেন্স করবে যে আসলে কোথায় যে ওটা এডিট করতে পারবেন। যে সিএমএস হোক, অবশ্যই থিম নামে একটা অপশন আছে, ওই থিমে যে আপনি জাস্ট এডিট হেডার নামে একটা অপশন পাবেন। আপনি হেডার এডিট করে দেখবেন কিছু কোড চলে আসবে আপনার সামনে। তো ওই কোড, ওর ভেতরে জাস্ট হেড নামে যে অপশনটা পাবেন তার মধ্যে যদি আপনি কোডটা রাখতে পারেন তাহলে হবে। এছাড়া আপনাকে আরেকটা সহজ ওয়ে দিই, সিএমএস চেক করার জন্য আপনাদের কি টুলস দিয়েছিলাম মনে আছে? কি ভাই এটা বুঝতে পারতেছেন তো? আমি যে সিএমএস বলছি, সিএমএস টা কি এটা বুঝতে পারছেন তো? না ভাই, এটা কোডিং এর বিষয়, এটা ওয়েব ডেভেলপমেন্টের না, এটা কোডিং এর কোনো বিষয় না। সিএমএস হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। যেমন হচ্ছে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে আমরা কি করে থাকি? উইদাউট কোডিং, কোন প্রকার কোডিং ছাড়া আমরা একটা ওয়েবসাইট বানাতে পারি, তাই না? ঠিক ওয়ার্ডপ্রেস এর মতোই আরো অনেক কিছু আছে। ক্লাসের মধ্যে সিএমএস সম্পর্কে যথেষ্ট ধারণা দিয়েছি এবং সিএমএস আপনাদের সার্চ করে দেখাইছি যে কি কি সিএমএস আছে। ওয়ার্ডপ্রেস, জুমলা, দ্রুপাল, শপিফাই, আর অনেক অনেক আছে, ম্যাজেন্ট্রো নাম। এগুলোর মাধ্যমে আমরা ওয়েবসাইট মেক করতে পারি। আমাদের এক্ষেত্রে কোনো কোডিং ব্যবহার করতে হয় না, মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি হয়ে থাকে। এই ওয়েবসাইটকে আমাদের এডিট করার জন্য কোনো প্রকার কোডিং দরকার হয় না এই সিএমএস ব্যবহারের মাধ্যমে। এটা একটা সফটওয়্যার বলতে পারেন। তো আপনি যে সিএমএসটা ব্যবহার করছেন সেই সিএমএস এর নাম লিখবেন ইউটিউবে। লেখার পরে এরকম ভাবে লিখবেন যে কিভাবে আপনি অ্যানালাইটিক্স সেট করতে পারেন, হাউ টু সেট আপ অ্যানালাইটিক টুলস। ওকে ভাই, নামাজে গেলাম ভাই, ঠিক আছে। ওকে, এরপরে কি আছে দেখেন। এবং এই কাজগুলো করার জন্য ওয়েবসাইটে রেডি হওয়ার পরেই মূলত এসইওর অন পেজের আসল কাজগুলো শুরু করতে হবে। কাজেই এসইও শুরু করার জন্য প্রথমে এসইও উপযোগী ওয়েবসাইট চাই। সেটা ক্লায়েন্টের হলে ক্লায়েন্টের সাইটকে এসইও উপযোগী কিনা যাচাই করতে হবে এবং নিজের ওয়েবসাইট হলে এসইও উপযোগী করে তৈরি করতে হবে। আচ্ছা, কেউ একজন স্লাইডটা পড়েন। ওয়েবসাইট রেডি করতে হবে, স্লাইডটা পড়েন কেউ একজন। ভাইয়া আমি পড়ছি ভাইয়া। হ্যাঁ, সারোয়ার ভাই পড়ে। এসইও শুরু করার আগে আপনাকে যা যা অবশ্যই নিশ্চিত হয়ে নিতে হবে, এই ধাপে আপনাকে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটিকে আগে ভালো করে এসইও উপযোগী করে গড়ে তুলতে হবে এবং
ওয়েবসাইটটি যখন এসইও উপযোগী মনে হবে তখন অন পেজ অপটিমাইজেশন এর মাধ্যমে সরাসরি এসইও করা শুরু করতে হবে। এই ধাপে মূলত ওয়েবসাইট রেডি করার জন্য যা যা করার প্রয়োজন হয়। আপনার ওয়েবসাইট যদি লেখালেখি বা ব্লগ জাতীয় হয় তাহলে মিনিমাম 5টি পোস্ট থাকতে হবে। আর যদি এটি ব্লগ সাইট জাতীয় না হয় তাহলে প্রতিটি পণ্য বা সেবার যথাযথ উল্লেখ থাকতে হবে। অবশ্যই প্রতিটি পোস্টে কিওয়ার্ড নির্ভর করতে হবে। এর জন্য সবার প্রথমে কিওয়ার্ড রিসার্চ এবং অ্যানালাইসিস করতে হবে এবং কিওয়ার্ড দিয়ে পোস্টগুলো বা পণ্যের বিবরণগুলো সাজাতে হবে। এক্ষেত্রে মেটা ট্যাগ অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবকিছু যদি ঠিকঠাক থাকে এবং ওয়েবসাইটটিকে স্টার্ট করানোর মতো রেডি মনে হয় তাহলেই কেবল অন পেজ অপটিমাইজেশনের মাধ্যমে এসইও এর কাজ শুরু করতে হবে। গুড। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যদি আমাদের ওয়েবসাইটটা ব্লগ জাতীয় হয়, লেখালেখি হয়, তাহলে 5টি পোস্ট থাকতে হবে এবং যদি সেটা পণ্যের অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট হয় তাহলে সেই পণ্য সম্পর্কে যথেষ্ট উল্লেখ থাকতে হবে। তাহলে আমরা এসইও কাজটা শুরু করতে হবে, অর্থাৎ কন্টেন্ট থাকতে হবে। ওয়েবসাইটে যদি কিছু না থাকে তাহলে আমরা ওই সাইটটা নিয়ে সার্চ ইঞ্জিনে আসতে পারবো না। অর্থাৎ কোনো তথ্য যদি আপনার ওয়েবসাইটে না থাকে আপনি কি প্রমাণ করবেন, গুগলের কাছে কি দিবেন, কি তথ্য এসে আপনার ওয়েবসাইট থেকে গুগল নিয়ে যাবে যেটা তার তথ্য ভান্ডারে রাখবে? এর আগের স্লাইডে আমরা পড়েছিলাম গুগল কিভাবে কাজ করে। তার ক্রাউলার পাঠাবে আমার ওয়েবসাইটে, ক্রাউলার এসে আমার ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে যায় তার তথ্য ভান্ডারে সংরক্ষিত অবস্থায় রেখে দেবে, তাই না? কোনো ভিজিটর এসে যখন প্রশ্ন করবে যে গুগল তোমার কাছে কি আছে দাও ওই সম্পর্কে, তখন আমার ওয়েবসাইটটাকে উপস্থাপন করবে। তো আমার ওয়েবসাইটে যদি তথ্য না থাকে গুগল কি রাখবে আর ভিজিটরকে কি দেবে? মূল বিষয়টা হচ্ছে এটাই বোঝানো হয়েছে। অবশ্যই তথ্য থাকতে হবে, যেন মিনিমাম 5টি থাকে, তার বেশি থাকতে হবে, থাকলে সবচাইতে বেশি ভালো হবে। যত বেশি তথ্য থাকবে তত বেশি সম্ভাবনা। তো এরপরে যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে এসইও তে প্রায় শোনা যায় এমন কিছু অতি গুরুত্বপূর্ণ শব্দ এবং অর্থ। আমি এই স্লাইড নিয়ে মেবি আপনাদেরকে একদিন অনেক প্রশ্ন করেছিলাম সবাইকে, আমার মনে আছে। আচ্ছা, আমি আবারও বলছি, এখানে আমি ছোট করে ডিসক্রাইব করার চেষ্টা করছি। ইউআরএল এবং লিংক, আমরা অলরেডি ইউআরএল এবং লিংক চিনি। উপরে যে আমাদের মেনু বারটা থাকে, আমাদের ইউআরএল বারটা থাকে, এর বক্সের ভিতরে যে লেখাগুলো থাকে এটা হচ্ছে আমাদের ইউআরএল। সেটাতে আমরা ভিজিট করলে আমাদের, যেমন আমার ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে is.whatslive.com, তাই না? এই যে এটা লিখে যদি আমরা এখন উপরের বারে, আমাদের বারে লিখে এন্টার করি তাহলে আমাদের ওয়েবসাইটে চলে আসবে। এটাই হচ্ছে আমাদের লিংক বা ইউআরএল। আচ্ছা, ভিজিটর, আমার ওয়েবসাইটে যদি এখন আপনারা সবাই ভিজিট করেন, আপনারা এটাতে যদি ব্রাউজারে লিখে এন্টার করেন, এই যে আপনারা আমার ওয়েবসাইটে এসে তথ্য দেখছেন, পড়ছেন, তার কারণে আপনারা হবেন আমার ওয়েবসাইটের ভিজিটর। এটাকে ট্রাফিকও বলা হয় মাঝে মাঝে। তো আপনি যখন যেখানেই যাচ্ছেন না কেন সেই ওয়েবসাইটের জন্য আপনি একজন ভিজিটর হয়ে যাচ্ছেন। বা কেউ যদি আপনার ওয়েবসাইটে আসে তাহলে সে আপনার ওয়েবসাইটের জন্য ভিজিটর। আমরা যা লিখে সার্চ করি সেটা হচ্ছে কিওয়ার্ড। মেটা ট্যাগ, আচ্ছা, মেটা ডিসক্রিপশন সম্পর্কে যেরকমটা বললাম আপনাদেরকে, মেটা ট্যাগটা ঠিক সেম বিষয়। মেটা ডিসক্রিপশন এবং মেটা ট্যাগ টোটাল মিলিয়ে হচ্ছে আমাদের মেটার বিষয়টা। আসলে মেটা যেটা, এটা হচ্ছে ট্যাগ, ডিসক্রিপশন, টাইটেল, যেটাই বলেন না কেন ঠিক একই বিষয়। গুগলকে বোঝানোর জন্য আমার ওয়েবসাইটে যেটা ব্যবহার করা হবে সেটা হচ্ছে মেটা ট্যাগ। ব্যাকলিংক, ব্যাকলিংকটা ঠিক আমরা অফ পেজের মতো বলতে পারি। ড্যাশবোর্ডের বাইরে থেকে প্রচার প্রচারণা কাজের ক্ষেত্রে সমস্ত বিষয়, অর্থাৎ যে শেয়ার গুলো করছি, কোথাও আমার ওয়েবসাইটের লিংক রেখে আসছি, বা আমাদের এই মিটের চ্যাট বক্সেও যদি এটা একটা আমি এখন দিয়ে বলি যে সবাই ভিজিট করেন, এটাও একটা ব্যাকলিংকের মতো কাজ করবে। তো বিষয় হচ্ছে এই প্রচার প্রচারণা হচ্ছে ব্যাকলিংক।
পেজ অপটিমাইজেশনের যে কাজগুলো করা হয় ম্যাক্সিমামই হচ্ছে ব্যাকলিঙ্ক। এরপরে আছে হচ্ছে পেজ র্যাঙ্ক। আমরা জানি যে গুগল আমাদের একটা র্যাঙ্ক দিয়ে থাকে। এই পেজ র্যাঙ্কটা হয়ে থাকে 1 থেকে 10 পর্যন্ত। আমরা অলরেডি prchecker.io থেকে কিভাবে একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করা যায় সেটা সম্পর্কে দেখেছি। তো এই যে 1 থেকে 10 পর্যন্ত গুগল আমাদেরকে একটা মার্ক দিয়ে থাকে, সেটা হচ্ছে আমাদের পেজ র্যাঙ্ক। এরপরে আছে হচ্ছে অন পেজ অফ এসইও। অন পেজ অলরেডি বলা হয়ে গেছে অন পেজ অফ পেজ সম্পর্কে। এরপরে আছে হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট এসইও। হোয়াইট হ্যাটটা হচ্ছে বৈধ পন্থায় যে এসইওটা করা হয় সেটা হচ্ছে আমাদের হোয়াইট হ্যাট এসইও। ব্ল্যাক হ্যাটটা হচ্ছে নিষিদ্ধ পন্থায় অবৈধ উপায়ে সার্চ ইঞ্জিনকে বোকা বানিয়ে নিষিদ্ধ পদ্ধতিতে যে এসইওটা করা হয় সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। তো দেখেন প্রত্যেকটা স্লাইডে আমাদের যেহেতু করা আছে তো পরিচিত বলে মনে হচ্ছে। দেখেন এরপরে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্ক কি এবং কেন অলরেডি আমি তো এখানে বলেই দিলাম। পেজ র্যাঙ্ক এই যে এখানে ছিল পেজ র্যাঙ্ক। পেজ র্যাঙ্কটা হচ্ছে আমাদের একটা মার্কিং সিস্টেম, গুগল আমাদের মার্ক করে রাখে। আচ্ছা .io বলেছিলাম মেবি, আমি এই যে prchecker.info হবে। www.prchecker.info এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের পেজ র্যাঙ্ক চেক করতে পারি। এটা নিয়ে কারো কোনো সমস্যা আছে পেজ র্যাঙ্ক নিয়ে? না ভাই। না ভাইয়া। যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। আচ্ছা, কেউ কি বলতে পারবেন অ্যালেক্সা র্যাঙ্ক কি এবং কিভাবে চেক করবেন এই বিষয়টা? আপনি আপনার মতো করে, আমরা যেভাবে কাজ শিখেছি ঠিক সেভাবে বলেন, কোনো সমস্যা নেই। আমি চাই আপনি ভুল অ্যান্সার করেন। কেউ একজন বলেন তো অ্যালেক্সা সম্পর্কে, অ্যালেক্সা র্যাঙ্কটা কি? আমরা পেজ র্যাঙ্ক সম্পর্কে তো শুনলাম। র্যাঙ্কিং করে, যেরকম গুগল একটা র্যাঙ্কিং করে ওয়েবসাইট গুলো, সেরকম অ্যালেক্সা একটা র্যাঙ্কিং করে। এটা একটা এক্সটেনশন অ্যাড করলে অ্যালেক্সা যেটা র্যাঙ্কিংটা দেখাবে কি এটা কত নাম্বার আছে ওদের র্যাঙ্কে। হ্যাঁ ঠিক আছে, কিন্তু অ্যালেক্সা র্যাঙ্ক কি এটার সঠিক অ্যান্সার ভাই বলছিলাম যে এটা হচ্ছে আপনার ওই যে 2 ধরনের র্যাঙ্কিং আছে। তো এটা আপনি সম্ভবত বলছিলেন যেটা ওই বিশ্ব র্যাঙ্কিং, মানে এই অ্যান্সারটাই চাচ্ছিলাম। হ্যাঁ এই অ্যান্সারটাই চাচ্ছিলাম। যেমন পেজ র্যাঙ্কের ক্ষেত্রে আমি কি বললাম যে 1 থেকে 10 এর মধ্যে সীমাবদ্ধ, তাই না? এটা হচ্ছে পেজ র্যাঙ্কের ক্ষেত্রে। কিন্তু অ্যালেক্সা কি এটা যদি আমরা বলতে চাই, অবশ্যই এই বিষয়টা আমাকে উল্লেখ করতে হবে। সেটা হচ্ছে এই যে অ্যালেক্সা র্যাঙ্কটা হচ্ছে এই বিশ্বে যতগুলো ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবসাইটটা কততম, এবং কি মানে সেটার উপর র্যাঙ্ক ভিত্তি করে যে র্যাঙ্কটা পাওয়া যায় সেটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। কিভাবে চেক করব সেটা হচ্ছে আমরা ডাইরেক্টলি এটাতে এই ওয়েবসাইটে ভিজিট করতে পারি www.alexa.com। এছাড়া সংক্ষিপ্তভাবে করার জন্য আমি জাস্ট একটা প্লাগইন আপনাদেরকে অ্যাড করতে বলেছিলাম, যে প্লাগইনের মাধ্যমে আমরা অ্যালেক্সা র্যাঙ্কটা চেক করতে পারি। এটা তাহলে প্রত্যেকবার চেক করার জন্য প্রত্যেকটা ওয়েবসাইটের জন্য alexa.com এ যেতে হচ্ছে না। এটা আছে সেই ওয়েবসাইটে থেকে জাস্ট আমি শুধুমাত্র ওই এক্সটেনশনটাতে ক্লিক করছি, তাহলে আমি অ্যালেক্সাটা চেক করতে পারছি। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ দেখেন পরের স্লাইডে এটাই আছে যে ওয়েবমাস্টার টুলস এবং হচ্ছে দেখতে পাচ্ছি অ্যালেক্সা টুলস সম্পর্কে। এখানে ওয়েবমাস্টার টুলস হবে না, এটা হচ্ছে আমাদের অ্যালেক্সার যে র্যাঙ্ক চেক করার জন্য যে এক্সটেনশনটা, সেই এক্সটেনশনটা ওয়েব র্যাঙ্ক চেক করার জন্য। ওকে, কেউ একজন বলেন কিওয়ার্ড কি? আচ্ছা কিওয়ার্ড কি এটা অলরেডি হয়ে গেছে, আমাদের উপরে ছিল। কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে একটু বলতে পারবো? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ কি
এর উদ্দেশ্য কি কেউ যদি একটু বলেন? কিওয়ার্ড রিসার্চটা আসলে যে আমি যে ধরনের লেখা দিব কিংবা ওয়েবসাইট যে আমি বানাচ্ছি, তো আমার ওয়েবসাইটের কন্টেন্টটা সম্পর্কে মানুষ কি লিখে সার্চ করবে কিংবা মানুষজন আসলে কি ধরনের হয়তো আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কন্টেন্ট লিখবো, তো সেই কন্টেন্টটা মানুষ দেখতে হইলে কি ধরনের কিওয়ার্ড দিয়ে সার্চ করলে মানুষ দেখতে পাবে আর কি আমার কন্টেন্টটা। তো এটাই হচ্ছে কিওয়ার্ড। তো আর কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্যটা হচ্ছে যে মানুষ কোন ধরনের কিওয়ার্ড গুলো সবচেয়ে বেশি ইউজ করে একটা একই রিলেটেড কন্টেন্টের জন্য, এইটা জানা, যাতে করে আমি আমার কন্টেন্টটাতে এই কিওয়ার্ড গুলো ইউজ করতে পারি, যেন আমার কন্টেন্টটা বেশি ভিউ হয় কিংবা মানুষের কাছে বেশি রিচ হয়। হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমরা যখন একটা নতুন ওয়েবসাইট করব, অবশ্যই এটা রিসার্চ করতে হবে। রিসার্চের কারণে আমরা ওই কিওয়ার্ড সম্পর্কে তথ্য জানতে পারবো। কোনো মানে কিওয়ার্ড সম্পর্কে তথ্য জানার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করে থাকি। এর মূল উদ্দেশ্য হচ্ছে এই সম্পর্কে আমরা জানার পরে আমাদের ওয়েবসাইটে ব্যবহারযোগ্য কিনা সেই কিওয়ার্ডটা। যেমন আমরা যদি একটা কিওয়ার্ড এখন রিসার্চ করি, সেই কিওয়ার্ড সম্পর্কে কতগুলো তথ্য আমরা বের করতে পারি। যেমন ওই ওয়েবসাইট কিওয়ার্ড নিয়ে কতগুলো ট্রাফিক মান্থলি এভারেজ ওই ওয়েবসাইটে আসবে, বা এটার কম্পিটিশন কত, এটা কোন পজিশন এখন আছে, কোন কান্ট্রি থেকে কি পরিমাণ ভিজিটর এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আসে। এগুলো হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চের উদ্দেশ্য। এই রিসার্চের পরেই শুধুমাত্র আমরা ওয়েবসাইটে আমাদের এই কিওয়ার্ড গুলো ব্যবহার করতে পারবো। আশা করি এই স্লাইডটা সম্পর্কে আপনারা সবাই ক্লিয়ার। দেখেন এখানে বলছে কিওয়ার্ড রিসার্চ আমরা কেন করব সেই সম্পর্কে একটু বলেছে। ওয়েবসাইটে জন্য সঠিক উপযুক্ত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। আমার ওয়েবসাইটে ওই কিওয়ার্ডটা ব্যবহার করব কিনা সেটা জানার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চটা করব। কম্পিটিশনে কারা কারা থাকছে তাদের জানার জন্য। অর্থাৎ যেমন জিহাদ ভাই কাজ পাইছে ই কমার্স ওয়েবসাইটে, তার যে কিওয়ার্ড গুলো আছে এই কিওয়ার্ড গুলো রিসার্চ করলে সে জানতে পারবে যে তার কম্পিটিশনে কারা কারা আছে সম্পর্কে জানতে পারবে। অবশ্যই আপনি যখন একটা বাজারে দোকান করতে যাবেন, পাশের দোকান সম্পর্কে আপনি অবশ্যই একটা ধারণা নেবেন যে আমার কম্পিটিশন এরা থাকছে। আপনার যথেষ্ট যদি ধারণা না থাকে তাহলে আপনি ওই ব্যবসায় ফেল করবেন। তো অনলাইনের ক্ষেত্রেও বিষয়টা এরকমই, কম্পিটিশনে কারা থাকছে এটা জানা বিশেষ জরুরি, যে আসলে কি আপনি তার মতো হতে পারবেন কিনা, বা তার কোন পর্যায়ে আপনি যেতে পারবেন, তার লেভেলটা এখন কোথায় আছে। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে প্রাসঙ্গিক আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। অর্থাৎ ওই রিলেটেড আপনি আরো কিছু কিওয়ার্ড খুঁজে বের করতে পারবেন যেটা দিয়ে সার্চ করে মানুষ ওয়েবসাইটে ভিজিট করে। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে কিওয়ার্ডের সার্চ ভ্যালু জানার জন্য। আর যেটা বলছিলাম এর আগের স্লাইডে, সেটা হচ্ছে কতজন মানুষ এই কিওয়ার্ডের উপর ভিত্তি করে আসে। কোন একটা ওয়েবসাইটে যে কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়েছে সেই ওয়েবসাইটে কতজন ভিজিটর ওই কিওয়ার্ড লিখে সার্চ করে আসছে এটা জানার জন্য। সফল হওয়ার বিভিন্ন পদ্ধতি বের করতে হবে। এরপরে যেটা বলা হয়েছে যে সফল হওয়ার জন্য আমাদের এই রিসার্চের পরে বিভিন্ন পদ্ধতি বের করতে হবে যেন এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারি। তো আমরা প্র্যাকটিক্যালি কিওয়ার্ড রিসার্চ করেছি। পরে যে সাবজেক্ট সেটা ছিল হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কিওয়ার্ড রিসার্চ।
গুগলের যে আমাদের ফ্রি কিওয়ার্ড প্ল্যানার একটা টুলস আছে, এর মাধ্যমে আমরা কিছু কিওয়ার্ড রিসার্চ করে দেখেছিলাম। এটা নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই বলতে পারেন। প্র্যাকটিক্যালি আমরা অলরেডি দেখেছি। যদি কারো সমস্যা হয়ে থাকে যে আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন না এখান থেকে, অবশ্যই আমাদের ইউটিউবের ওই ক্লাসটা দেখে নিলে আপনারা এটা করতে পারবেন। যাদের রিয়েলি প্র্যাকটিক্যাল কাজ দেখা প্রয়োজন, যে আসলে এই কাজটা কিভাবে কমপ্লিট হয়েছিল এখন তো আমার মনে হচ্ছে না, তাহলে আমি যদি এখন এইটা দেখাতে যাই, হিউজ টাইমের ব্যাপার, অর্থাৎ এই ক্লাসে শেষ হবে না এটা, তাহলে আমার এই রিভিউটা নেওয়া হবে না। আপনাদের যে রিভিউটা নিচ্ছি প্র্যাকটিক্যালি যদি এখন আমি আবার ব্রাউজারে চলে যাই, যদি ব্রাউজারে যাই, হিউজ টাইমের ব্যাপার, যেটা আমরা দিনে দিনে করেছি, এটা কি একদিনে এভাবে পসিবল না। তো রিয়েলি যদি কোনো প্রবলেম হয়েও থাকে যে কাজ করতে যাই, হ্যাঁ প্রবলেম হতে পারে, এটা স্বাভাবিক। আপনি একদিন শিখেছেন, তার মানে এই না যে আমার মানে বস হয়ে গেছেন এসইওর, আপনার কাছে এসইও কিছু না, এরকম কিছু না। শিখার জন্য এরকম অ্যাক্টিভিটি দরকার সব সময়, যে ভাই আমি এখনো শিখিনি, আমার আরো শেখা প্রয়োজন, এরকম একটা অ্যাক্টিভিটি প্রয়োজন, তাহলে শিখতে পারবেন। তো বিষয় হচ্ছে যাদের কাজের এখনো সমস্যা হচ্ছে একটু এই ভিডিওটা দেখবেন। তো দেখেন, এসইও করতে হলে অবশ্যই অন পেজের এসইও করতে হলে আমাদেরকে জানতে হবে যে কিভাবে কন্টেন্ট লিখতে হয়। তো অবশ্যই এসইও উপযোগী কন্টেন্ট আপনাকে লিখতে হবে। কিভাবে লিখবেন এই এসইও উপযোগী কন্টেন্ট, সেই সম্পর্কে আমাদের একটা স্লাইড আসছে। তো এই পয়েন্টগুলো আমাদের মাথায় রাখতে হবে। আমি যে কথাগুলো বলছি, আমি এর আগেও বলেছিলাম যে অবশ্যই পয়েন্ট করে নেবেন, নোট করে নেবেন যে কথাগুলো, যেগুলো এসইও করার জন্য আপনি বারবার প্রয়োজন হবে। এগুলোকে যদি আপনার নোট না করেন, আপনার মাথায় থাকবে না। অ্যাকুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল। তো এখন যদি প্রশ্ন করেন ভাই কিওয়ার্ড কি, তাহলে কিন্তু সবকিছু গোল্লাই যাবে। অর্থাৎ আমরা অলরেডি বুঝাই ফেলছি যে কিওয়ার্ড জিনিসটা কি। টাইটেল সম্পর্কে বলেছি যে টাইটেলটা কি। তো অবশ্যই অ্যাকুরেট কিওয়ার্ড যুক্ত টাইটেল হতে হবে। এরপরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে মেইন পয়েন্ট গুলোতে হেডিং এর ব্যবহার। হেডিং সম্পর্কে আমরা আগের স্লাইডে শিখেছি, যার কারণে এখানে জাস্ট এভাবে বলা হয়েছে। হেডিং গুলোতে যথাযথ কিওয়ার্ড ব্যবহার করতে হবে। আচ্ছা, লেখাটি একবারে ছোট না করা, মিনিমাম 300 ওয়ার্ডের ব্যবহার করতে হবে। আচ্ছা, কিওয়ার্ড ডেনসিটিটা হচ্ছে যে পার্সেন্টেজ। আপনি যে কিওয়ার্ড নিয়ে কাজটা করছেন, মনে করেন জিহাদ ভাইয়েরটাই যদি মনে করি ফিটনেস নিয়ে কাজ করছে, তো এই ফিটনেস কথাটা ওই পোস্টের ভিতরে কতবার উল্লেখ করতে হবে, সেটা হচ্ছে টোটাল কন্টেন্টকে 100% ধরে 2 থেকে 3% হতে হবে। এই অনুপাত বিবেচনায় 300 ওয়ার্ডের মধ্যে একটি আর্টিকেলে কাঙ্ক্ষিত কিওয়ার্ড 2 থেকে 6 বার উল্লেখ করা যেতে পারে। সেটা ডিফারেন্স করবে হচ্ছে 300 ওয়ার্ডের উপরে। যদি সেটা অনেক বড় হয়, 900 ওয়ার্ড হয়, তাহলে এখানে কত হবে? এটা তাহলে 2 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, এখানে যদি আমরা 900 করি, তাহলে 300 2 গুণ বাড়ছে না, তাহলে এখানেও 2 গুণ বেড়ে যাবে। তাহলে এই অনুপাতিক বিবেচনায় 300 ওয়ার্ডের জন্য আর্টিকেল এবং কাঙ্ক্ষিত কিওয়ার্ড 2 থেকে 6 বার উল্লেখ করা যেতে পারে। এখানে একজন রিসার্চার এর কথা বলা হয়েছে, বাফার অ্যাপ, একজন ব্যক্তির নাম আর কি। বাফার অ্যাপের রিসার্চ মতে 1600 ওয়ার্ড হচ্ছে পারফেক্ট, যা পড়তে 7 মিনিট সময় লাগে। রফিক ভাই, কয়টা বাজে ভাই? 4:30। ভাই আমার নানি খুব অসুস্থ, মেডিকেলে ভর্তি করায় আসলাম ভাইয়া। আপনার নানি অসুস্থ? গতকাল থেকে আমার আমি বলেছিলাম গতকাল আপনাদের যে 2:40 ক্লাস স্টার্ট হবে। গতকাল 2:10 আমার দাদিকে মেডিকেলে ভর্তি করায় তারপরে এসে আপনাদের ক্লাসে জয়েন করেছে। এখনো পর্যন্ত আমার দাদি মেডিকেলে আছে।
বুঝতে পারছেন? জি ভাই বুঝতে, আমিও ওই যে আমার ডায়রিয়া তো সমস্যা মানে, তো ভর্তি করাই আসলাম এই মাত্র। আমার দাদির আরো সিরিয়াস কন্ডিশন, মানে তিনি থাকবেন কিনা এটাই মানে বড় অবস্থায় দাঁড়াইছে আর কি, এরকম একটা পজিশন সাথেই আছে। অসুস্থ মানে অনেক বয়স হয়ে গেছে, 100 আপ। ও আল্লাহ, মানে সেঞ্চুরি মানে তো অনেক। হ্যাঁ 110-এর কাছাকাছি মেবি। এরকম মানে বয়স তো পাই না, আমাদের এলাকায় একজন ছিল মারা গেছে প্রায় 110 বছর মতো, মানে এরকম বয়স তো খুব কম জনই পাই। তো যে কালকে 2টায় ক্লাস স্টার্ট করতাম, মানে হঠাৎ করে উনি অসুস্থ হয়েছেন, সুস্থই ছিলেন। আমার দাদিকে আমি এরকম একটা বয়স্ক মানুষকে প্রথম দেখছি আমার লাইফে আর কি, যে এত বয়স হওয়ার পরে নিজের শক্তিতে চলাফেরা বলেন সবকিছু এখনো কন্টিনিউ করেন। আচ্ছা যাই হোক, আমরা ক্লাসের টপিকে আসি। দেখেন এরপরে যে হচ্ছে বিষয়টা, এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারের মাধ্যমে। অ্যাঙ্কর ট্যাগ যে বিষয়টা, এটা নিয়ে কোনো প্রশ্ন আছে? অ্যাঙ্কর ট্যাগ। জি ভাই, এটা তো আমরা পাই নাই ভাই, অ্যাঙ্কর ট্যাগটা স্টেবিলাইজি কোডটা। কি পান নাই বুঝতে পারলাম না। এটা আপনি ব্লক কমেন্টের ভিতরে ব্যবহার করছিলেন ওই অ্যাঙ্কর ট্যাগ, ওটা না? আচ্ছা অ্যাঙ্কর ট্যাগের যে বিষয়টা ছিল, এটা আমি দেখাইছিলাম না আপনাদেরকে? ব্লক কমেন্টে কালকে দেখালেন, ওটা কি না? আমি সেটা সঠিক বলতাছি না, ওটা কি না? ব্লক কমেন্ট, ব্লক কমেন্টের মাঝে যেটা একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করলে, যে এসটিএমএল কোড দিয়ে আর কি, হ্যাঁ ওটা কি নামে সেটা বলতেছি আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা শুধু কালকে দেখাইছিলেন, ওটা বুঝছি। আচ্ছা, এই ট্যাগের মাধ্যমে আমাদের হচ্ছে কোথাও লিংক আপ করতে হতে পারে, যেমন পোস্টের ভিতরে কোনো কিছুকে লিংক আপ করা লাগতে পারে। মানে এটাকে ধরে নেন যে এই পুরো লেখাটা একটা আমার একটা পোস্ট, এখন আমি চাচ্ছি যে এই শব্দ ব্যবহার করা কথাটাকে আমি লিংক আপ করব। লিংক আপ করতে হলে ওই ট্যাগের মাধ্যমে করতে পারি। কিছু কিছু জায়গায় আমাদের লিংকের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি দেয়, তো যেটাতে ফ্যাসিলিটি দেয় তো সেখানে আমাদের ট্যাগের ব্যবহার করতে হবে না, অর্থাৎ ওই কোডিং এর প্রয়োজন নেই। আমরা ডিরেক্ট লিংকে ক্লিক করব, দেন আমাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দেবো। আর যদি প্রয়োজন হয় তাহলে আমাদের নেক্সট স্লাইডে ওটা আছে, এটা নিয়ে এখন এত কথা না বলি। জাস্ট মনে রাখেন এটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহারের মাধ্যমে পোস্টের সাথে রিলেটিভ ওয়েবসাইট বা একই ওয়েবসাইটের অন্যান্য পোস্টে লিংক করা। ঠিক আছে, এরপরে বলছে প্রতিটি ইমেজে অল্টার ট্যাগ ব্যবহার করা। ইমেজের ক্ষেত্রে অল্টার ট্যাগের বিষয়টা একটু আলাদা হবে। যেমন আমরা যদি ভাত লিখে এখন সার্চ করি, দেখবেন ভাতের পিকচারও কিন্তু গুগল আমাদেরকে দেখাবে, তাই না? তো ভাতের যে পিকচার ওইটা, এটা কিভাবে গুগল বুঝলো? গুগলকে এই অল্টার ট্যাগের মাধ্যমে বোঝানো হয়েছে যে এটা আসলে ভাত। ঠিক আছে, এরপরে বলছে গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে বোল্ড করতে পারেন। সামারাইজ করা, সংক্ষেপে কিওয়ার্ডে সমৃদ্ধ করে একটি প্যারা উল্লেখ করতে পারেন। মানে পুরো পোস্টকে সামারি করে একটা ছোট প্যারা উল্লেখ করতে পারেন। এছাড়া অন্যান্য জায়গাগুলোতে সুবিধা অনুযায়ী হাইলাইট করা। এখানে এই 5 নাম্বারটাকে হাইলাইট করা আছে, একটু কালারফুল করা আছে, তাই না? জি ভাই। এরপরে কিওয়ার্ড রিসার্চের আমাদের একটা ক্লাস ছিল, সেটা হচ্ছে কিওয়ার্ড এভরিওয়্যার। এখান থেকে আমরা বিভিন্ন সার্চ ট্যাগ গুলো খুঁজে বের করতে পারি, রিলেটেড কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারি, তাই না? এটা ব্যবহার যদি কেউ না জানেন, আমাদের ক্লাস ভিডিওটা দেখে নেবেন, তাহলে এটার ব্যবহার করতে পারবেন সবাই। তো কিভাবে অ্যাড করবেন সেই, আচ্ছা আপনাদেরকে এই স্লাইড সম্পর্কে দেখানো হয়েছিল? কিওয়ার্ড এভরিওয়্যার দেখাইছিলাম, বাট এটা কি দেখানো হয়েছিল? না, এটা দেখাননি ভাই। আচ্ছা, এটা আমাদের একটা কিওয়ার্ড রিসার্চের টুলস। আজকে আমি ওরকম কোনো কিছু দেখাবো না, তাহলে আগামীকাল আমি আপনাদের এই
টুলস এর ব্যবহারটা দেখাবো, অবশ্যই আমাকে মনে করাই দিবেন যে ভাই একটা টুলস এর ব্যবহারের কথা দেখানোর কথা ছিল। আমি আগামীকাল আপনাদের এই টুলসটা ব্যবহার শিখাবো, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চের এটা একটা ভালো টুলস, এটার মাধ্যমে আমরা কিওয়ার্ড রিসার্চ করতে পারি। তো দেখেন HTML কোডের মাধ্যমে আমরা কিভাবে মেটা ট্যাগ দিতে পারি সেই বিষয়টা কিন্তু অলরেডি আমি আপনাদের দেখাইছিলাম এবং কোডটা আমি আপনাদেরকে দিয়েছি, আশা করি সবাই নোট করে রাখছেন। জি ভাই। ওকে, আমি নেক্সটে চলে যাচ্ছি। এবং মেটা ট্যাগ নিয়ে যে সমস্যাগুলো হতে পারে আপনাদের, সেটা হচ্ছে মেটা ট্যাগ আমরা সব পেজের জন্য ব্যবহার করব, সব পোস্টের জন্য ব্যবহার করব, নাকি একবার ব্যবহার করব। এটা হচ্ছে আমরা প্রত্যেকটা পোস্টের জন্য, প্রত্যেকটা পেজের জন্য মেটা ট্যাগ ব্যবহার করতে হবে। ব্লগারের জন্য শুধুমাত্র একবার ব্যবহার করলেই হবে, যেহেতু আমাদের ব্লগে ফ্রিতে এত সুবিধা দিচ্ছে না, শুধুমাত্র একবার ব্যবহার করতে পারবো। এরপরে যে বিষয়টা আছে, আমরা ওয়েবমাস্টার টুলসে কিভাবে গুগলের কাছে সাবমিট করাতে পারি আমাদের ওয়েবসাইটকে, সেই বিষয়টা দেখানো হয়েছিল। আমরা প্র্যাকটিক্যালি দেখেছিলাম যে ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে আমাদের ওয়েবসাইটকে কিভাবে আচ্ছা, এরপরে হচ্ছে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সাইট ম্যাপ তৈরি করতে পারি এবং ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে সাইট ম্যাপ সাবমিট করতে পারি। এগুলো আসলে প্র্যাকটিক্যাল কাজ, যেহেতু আমি অলরেডি দেখাইছি আপনাদেরকে, সেই ক্লাস ভিডিও আপনারা একটু দেখে নেবেন, তাহলে আশা করি এগুলোতে আর কোনো প্রবলেম আপনাদের হবে না। কথা ছিল, আমি এই কাজটা মনে করেন যে আমার ক্লায়েন্টকে দিয়ে নিজে দিকে করাইছি, সে আমাকে ইমেল দেয় নাই, ইমেল অ্যাক্সেস দিচ্ছিল না, তা আমি তাকে স্ক্রিনশট দেখাই দিয়ে তাকে এই কাজটা, দুইটা কাজ সম্পন্ন করে নিয়েছি আর কি, সাইড ম্যাপ আর ভেরিফিকেশনটা। আচ্ছা, গুড, ভালো। এগুলো না করালে অন পেজের আমি যে স্লাইড গুলো আপনাদেরকে দেখাচ্ছি বা যে বিষয়গুলো দেখাচ্ছি, এগুলো যদি পরিপূর্ণভাবে কোনো ওয়েবসাইটের উপর অ্যাপ্লাই করা না হয়, তাহলে কখনোই সেই ওয়েবসাইট সার্চ রেজাল্টে আসবে না, ভালো ফলাফল কখনোই পাবে না। আচ্ছা ভাই, আর একটা কথা হলো যে আপনার কিওয়ার্ড গুলো আমার তো ব্যবহার করবো ইয়াতে, যেগুলো বললাম যে আপনার কিওয়ার্ড আমার যেহেতু ফিজিক্যাল রিলেটেড, এগুলোকে আমার প্রোডাক্টের ডিটেলস এর ভিতরে ব্যবহার করবো না মেটা ট্যাগের ভিতরে ব্যবহার করবো, এটা একটু কোশ্চেন। কিওয়ার্ড আমরা কোথায় ব্যবহার করব এই বিষয়ের এই কোশ্চেন তো শেষ করে আসছি, দেখেন আপনি আমি তো মিস্টেক করেছি জায়গা কি, এই যে তাহলে আপনি এক কাজ করেন, এটা জোরে জোরে পড়েন, এটা জোরে জোরে পড়েন। আচ্ছা ভাই, আমি এটা স্ক্রিনশট নিয়ে রাখছি, পরে ঠিক করে নেবো, সমস্যা নাই। ওকে, ঠিক আছে। তো এরপরে আমাদের যে স্লাইডটা ছিল সেটা হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুলস এর কিছু ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে সার্চ কোয়েরি, করিডোর, সাইট ম্যাপ, ব্রোকেন লিংক, এছাড়াও আরো অনেক তথ্য আমরা এর ভেতরে পাই। আমরা জানি যে কি কি আছে ওয়েবমাস্টার টুলস এর ভিতরে, যেহেতু অলরেডি আমরা ব্যবহার করতে শিখে গেছি যে ওয়েবমাস্টার টুলস কিভাবে ব্যবহার করতে হয়, আমরা জানি কি কি এর ভিতরে আমরা করতে পারবো, তাই না? তো এটা নিয়েও কথা বলছি না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে কিভাবে লগ ইন করতে পারি সেটাও দেখেছি। আমি নেক্সট করছি। ওয়ার্ডপ্রেসে থেকে কিভাবে আমাদের সার্চ ভিজিবিলিটি অন করে রাখবো, অর্থাৎ গুগল আমার ওয়েবসাইটে আসতে পারবে কিনা সেই পারমিটটা আমি চাইলেই অফ করে রাখতে পারবো, আবার অনও করে রাখতে পারবো। আমি এখন অন পেজের কাজ করছি, আমার ওয়েবসাইটে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ যখন আমি করব, করার আগেই যদি গুগল আমার ওয়েবসাইটকে ক্রল করে ফেলে, চেক করে ফেলে, সেই তথ্যটা নিয়ে ফেলে, আর ওয়েবসাইটের জন্য এটা কেমন একটা বেখাপ্পা হচ্ছে। যদিও রিসার্চ করার পরে আবারও চেক করবে, আমি চাচ্ছি ওই সময়টাতে যখন আমি ওর ভেতরের কাজগুলো করব, অন পেজের ভেতরের কাজগুলো করব, তখন আমি চাচ্ছি যে
গুগল আপাতত স্টপ থাকুক, আমি অন পেজের কাজটা শেষ হয়ে ভিজিবিলিটি অন করে দেবো, তাহলে আমরা ওয়ার্ডপ্রেস এর ভেতর থেকে করতে পারি। এটা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে দেখেছি যে কিভাবে করতে পারি। ইউএসটিসিও, যেটার কথা এর আগেও বললাম যে ইউএসটিসিও সম্পর্কে কথা বলেছি। তো পোস্ট আর্টিকেল পরে দেখেছি আমরা কিভাবে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমে একটা ওয়েবসাইটে পোস্ট করতে হয় সেটা দেখেছি। সাইট ম্যাপ আমরা কিভাবে তৈরি করতে পারি সেটা দেখেছি, যে সাইট ম্যাপ কিভাবে সাবমিট করতে হয় ওয়েবমাস্টার টুলস এর মাধ্যমে সেটাও দেখেছি। এরপরে শিখেছি আমরা গুগল অ্যানালাইটিক। গুগল অ্যানালাইটিক কিভাবে সেটা ফুলফিল সেটআপ সহ এর ভেতরে কি কি ফাংশন আছে, কি কি দেখা যায় কি না দেখা যায় সম্পূর্ণ বিষয় আমি আপনাদেরকে দেখাইছি, ক্লাস ভিডিও দেখবেন। এরপরে যে বাংলা একটা আমাদের স্লাইড ছিল, ঠিক সেই বিষয়টাকে জাস্ট এখানে বলা হয়েছে যে 1.5-2% আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে মিডিয়া, ইমেজ, ভিডিও, ট্যাগ। হ্যাঁ, এছাড়া আমাদের এখানে যে ubersuggest.io আছে, এটার ব্যবহারও আমি দেখাবো। যদি আপনাদের ওই যে ইয়ার বিষয়টা দেখাই তাহলে এই বিষয়টা চলে আসবে অটোমেটিক্যালি। এই যে আগের স্লাইডে যেটা দেখলাম যে এই টুলস এর ব্যবহার দেখাইছি কিনা বললাম, ওই টুলসটা যখন দেখাবো তখন ubersuggest আমাদের চলে আসবে। ঠিক আছে, তো আর্টিকেলে কি কি গুণ থাকতে হবে সেটাও আমরা অলরেডি দেখেছি, যে এর ভেতরে হাইলাইট করতে হবে, লিংক আপ করতে হবে, বডিতে একটা প্যারাগ্রাফ থাকতে হবে, এই বিষয় সম্পর্কে এখানে বলা হয়েছে। গুণগত মানের অবশ্যই আর্টিকেল পোস্ট করতে হবে। আপনি জাস্ট পোস্ট করলেন আর এটা সার্চ ইঞ্জিনে চলে আসবে, এত সহজ বিষয় না। অবশ্যই আপনার গুণগত মান ঠিক থাকতে হবে। এখানে একটা স্লাইড আছে যেখান থেকে আমরা কন্টেন্টের একটা ধারণা পেতে পারি, যে একটা সাধারণত কন্টেন্ট কি ধরনের হয়ে থাকে। নিউজ যদি হয় তাহলে এই ধরনের একটা লেখা থাকবে, এরকম একটা ধারণা এই স্লাইডে আমাদের দেয়া আছে। পরে আরো একটা স্লাইড দেয়া আছে নিউজের ক্ষেত্রে যে কেমন হতে পারে সেই সম্পর্কে, যেমন একটা হেডলাইন, ইমেজের ব্যবহার আছে, এখানে লিংক আপ করা আছে, এই যে ফুল প্রোফাইল এই কথাটাতে আন্ডারলাইন করা আছে এবং একটু কালার আলাদা করা আছে, তাই না? এটাও একটা, যারা ভিজিটর সব বিষয়কে, মানুষকে আকৃষ্ট করার জন্য আপনাকে সব বিষয়কে গুরুত্ব দিতে হবে, সেই বিষয়টা বোঝানোর জন্য এই স্লাইডটা। এছাড়া আমাদের কিছু কন্টেন্ট ডেভেলপ করার জন্য বা ইমেজটা যেন সুন্দর হয় সেটা ডেভেলপ করার জন্য কিছু টুলস এর ব্যবহার এখানে বলা হয়েছে। এর মধ্যে আমাদের মোস্ট ইউজেবল ফ্রিতে আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে ক্যানভা। এছাড়াও কয়েকটা আছে, আপনার ক্যানভাতেই যদি ভালো মানের এডিট করতে পারেন, আসলে পরবর্তী এগুলোর দরকার নেই, জাস্ট নামগুলো পরিচিত জানা থাকলে আপনার ইন ফিউচার কাজের জন্য সুবিধা হবে। এই আর কি। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে না আমি ক্যানভার এডিট চাই না, তুমি অন্য একটা ওয়েবসাইট থেকে এডিট করে দাও, এরকম হতে পারে, হবে এটা বলছি না, হতে পারে। তো ভিডিও এডিট করার প্রয়োজন হতে পারে, আপনার ওয়েবসাইটে ভিডিও থাকতে পারে যেটার জন্য ভিডিও ক্রিয়েট করতে হবে, ভিডিও এডিট করতে হবে। ভিডিও এডিট করার জন্য কিছু সফটওয়্যারের নাম লেখা আছে, যেমন আমাদের জন্য সবচাইতে সুবিধাজনক যেটা হবে সেটা হচ্ছে ক্যাম্পটাশিয়া। ঠিক আছে, আচ্ছা, অ্যাঙ্কর টেক্সটের জন্য যেটা বলেছিলাম, এই যে আমাদের সেই লিংক আপ করার জন্য যে ট্যাগটা, এটা আমি আপনাদেরকে আবার আজকে দিয়ে দিচ্ছি। এখন বোঝাই দিই তার আগে যে বিষয়টা এখানে বুঝতে হবে সেটা হচ্ছে মাই অ্যাঙ্কর টেক্সট যে কথাটা লেখা আছে এটা উঠাই দিয়ে আপনি যে কথাটাকে লিংক আপ করতে চান সেই কথাটা থাকবে এইখানে, এবং দাড়ি কমা ফুল স্টপ যা আছে এখানে কোনোটা এডিট করা যাবে না, শুধুমাত্র মাই অ্যাঙ্কর টেক্সট, এই যে মাই অ্যাঙ্কর টেক্সট হেয়ার এই পর্যন্ত, অর্থাৎ এই ব্র্যাকেটের আগ পর্যন্ত যে কথাটা আছে এই কথাটাকে উঠাই দিতে হবে। দেন আপনি যে কথাটাকে লিংক আপ করতে চাচ্ছেন সেই কথাটা লিখতে হবে। এরপরে এর ভেতরে দেখেন httpa আপনার ডবল স্ল্যাশ দিয়ে mylink.com দেয়া আছে, এখানে আপনার ওয়েবসাইটের লিংক দিতে হবে। আমি আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি আবার। যারা এটা মিস্টেক করেছিলেন এটা নিয়ে রাখেন, এটা আমরা হাইপার লিংক করতে পারবো এটার মাধ্যমে। আচ্ছা, এরপরে যে টপিক আছে সাবজেক্ট হচ্ছে স্প্যাম। হোয়াট ইজ স্প্যামিং? আমি অলরেডি কয়েকবার বলেছি স্প্যামিং কি। কেউ একজন বলেন দেখি স্প্যামিং কি? কেউ বলতে পারবেন না?
ভাই আমরা কিন্তু সবাই জানি। ভাই শোভন ভাই আমি বলছি, হ্যাঁ ভাই স্প্যাম এই বিষয়টা হচ্ছে আপনার সাধারণত ইমেইলের সাথে সম্পর্কিত। সাধারণত আপনার কিছু ইমেল আসে আমাদের কাছে যেগুলো হতে পারে অথেন্টিক অথবা মানে অন্য কোথা থেকেও আসতে পারে। অনেক সময় এগুলো ইনবক্সে থাকে, অনেক সময় ইনবক্সের বাইরেও থাকে এই স্প্যাম মেসেজ গুলো, মানে আমি এতটুকুই জানি। আচ্ছা, এটা হচ্ছে স্প্যামটা হচ্ছে আপনার ইমেইলের ক্ষেত্রে যদি বলেন তাহলে ঠিক বিষয়টা ওরকম স্প্যামিং হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে আপনার কোনো ক্ষতি সংঘটিত হতে পারে, যেটা ভেবে গুগলের যে সার্ভিসটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে কি জিমেল কি করছে, সেটাকে আপনার যেন ক্ষতি না হয় সেটা ডিরেক্টলি না দিয়ে স্প্যামের ভিতরে দিয়ে আপনাকে বলে দিচ্ছে যে এটা আসলে ভালো কোনো কিছু না, যার কারণে এটা স্প্যামের ভিতরে দেয়া হয়েছে। আমাদের ইন্টারনেট ব্যবহারের যে অসুবিধাগুলো, যে খারাপ দিকগুলো, সেগুলোকে স্প্যাম বলা হয়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো দেখেন এরপরে যে বিষয়টা আছে, হোয়াট উই নিড টু ডু ইন অফ পেজ অপটিমাইজেশন, মানে অফ পেজ করতে হলে আমাদের কি কি প্রয়োজন সেটা এই স্লাইড। অফ পেজ অপটিমাইজেশনের জন্য আমাদের করতে হবে সোশ্যাল বুকমার্কিং, কমেন্ট ব্যাকলিং, ফোরাম পোস্টিং, গেস্ট ব্লগ পোস্টিং, আর্টিকেল সাবমিশন, ওয়েব 2.0 ক্রিয়েশন, ডিরেক্টরি সাবমিশন, সোশ্যাল মিডিয়া শেয়ারিং, এছাড়াও ইত্যাদি দেয়া আছে, অনেকগুলো আমরা কাজ করতে পারি। আচ্ছা, এই 7টা বিষয় সম্পর্কে আমি টোটাল একটা ডিসক্রাইব করেছিলাম। মধ্যে এখন পর্যন্ত কেউ ক্লাসে কথা বলেননি এরকম কেউ একজন মাইক্রোফোন অন করে বলেন সোশ্যাল বুকমার্কিং কি? আচ্ছা, এরকম কেউ নেই? আচ্ছা, কেউ যে পারবেন সে একজন একটু বলেন যে সোশ্যাল বুকমার্কিং কি? জি ভাই, কোন পোস্টকে আমার অন্য কোনো ইয়াতে, অন্য প্ল্যাটফর্মে সোশ্যাল বুকমার্কিং আর কি এভাবে কোন আমার ওয়েবসাইটের পোস্টকে অন্য একটি ওয়েবসাইটে বুকমার্ক করে রাখাকে সোশ্যাল বুকমার্কিং বলে। শর্টকাটে বললাম ভাই। হ্যাঁ, এটাকে যদি বোঝানোর জন্য বলা হয়, যেমন আমরা ব্রাউজারে কোনো বিষয়কে পছন্দ হলে সেটাকে বুকমার্ক করে রাখি ইন ফিউচার যেন আমরা এটা হাতের কাছে সহজেই পেয়ে যাই, তাই না? এটার জন্য আমরা বুকমার্কিং এর প্রয়োজন হয়। তো এটাতে কি হয় যে কম্পিউটার ইউজার অর্থাৎ আমি নিজেই শুধুমাত্র সেই সুবিধাটা ভোগ করি। এক্ষেত্রে আমার কম্পিউটার যাবে যে আমি কি কি বুকমার্ক করে রেখেছি। এখন সোশ্যাল বুকমার্কিং বিষয়টা হচ্ছে এমন একটা সিস্টেম, ইন্টারনেটের মাধ্যমে আমরা বুকমার্ক করে রাখবো যেটা সবাই দেখতে পাবে, সোশ্যাল থাকবে, সেটা সবাই দেখতে পাবে এখানে যে আপনি কোন বিষয়টাকে বুকমার্ক করে রেখেছেন। এমন কিছু ওয়েবসাইট আছে যার মাধ্যমে আমরা বুকমার্ক করে রাখতে পারি, এখান থেকে আমাদের কিছু ভিজিটর আসবে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কমেন্ট ব্যাকলিং। বলেন কেউ একজন কমেন্ট ব্যাকলিং সম্পর্কে। কি ব্যাপার, আপনারা ক্লাসে কথা বলেন না কেন? কথা না বললে তো ক্লাস করা এভাবে খুবই কষ্টকর, আপনার কথা বলতে হবে। হ্যালো, হ্যাঁ সাফায়েত ভাই। আচ্ছা, কমেন্ট ব্যাকলিং বলতে যেটা যে আমার ওয়েবসাইটের লিংক আমি কোনো একটা পোস্টে অন্য কোনো পোস্টে যে আমি সেখানে রেখে আসলাম, কমেন্ট করে আসলাম, কমেন্টের সাথে আমার ওয়েবসাইটের লিংকটা দিয়ে আসলাম, এটা হচ্ছে কমেন্ট ব্যাকলিং। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার। এরপরে আছে হচ্ছে ফোরাম পোস্টিং। কেউ একজন বলেন একটু ফোরাম পোস্টিং সম্পর্কে। জাস্ট সংজ্ঞা, আপনাকে যে ডিসক্রাইব করে বুঝাই দিতে হবে এরকম না, আমি যেরকমটা বলেছিলাম আপনি নিজের মতো করেই বলেন, জাস্ট বুঝতে পারলে হবে, আপনি আপনার মতো করেই বলেন, আপনার ভাষাতে। এই ফোরাম পোস্টিং করাইছেন আপনাদের? না ভাই, ফোরাম পোস্টিংটা করানো হয় নাই।
শুধু দুইটা করা হয়েছে, সোশ্যাল বুকমার্ক আর কমেন্ট, এই দুইটাই। আচ্ছা, না করালেও আমি এটা সংজ্ঞা দিয়েছি, আমি আমার হ্যাঁ, যথেষ্ট এটা মনে বলেছেন, আছে কিন্তু আপনাদেরকে সংজ্ঞা। শুরু হয় না। হ্যাঁ, আচ্ছা, ফোরাম পোস্টিং হচ্ছে এটা প্রশ্ন উত্তর একটা সাইট বলতে পারেন। আমি এক্সাম্পল দিয়ে বলেছিলাম, মনে করে নেন আমি একটা মোবাইল ফোন কিনবো, তো মোবাইল ফোন কিনতে চাচ্ছি, একটা ভালো ব্র্যান্ডের নিতে চাচ্ছি, ধরে নেন এটা সাপোজ। তো ভালো ব্র্যান্ডের মোবাইল ফোন নিতে চাচ্ছি, যেটার প্রাইসও মনে করেন অনেক বেশি, আশেপাশে কেউ ব্যবহারও করে না। তো আমি ভয় পাচ্ছি যে এরকম মোবাইল যে আমি কিনতে চাচ্ছি, এটার প্রাইসও অনেক বেশি দেখছি, আসলে এটাতে আমি কেমন পারফরমেন্স পাবো, এত টাকা দিয়ে ফোন যে কিনবো। তো এরকম কি কেউ নেই যে এই ফোনটা অলরেডি ব্যবহার করছে, আমার আশেপাশে যেহেতু পাচ্ছি না। তো ফোরাম পোস্টিং সাইটটা এরকম একটা সাইট, এই যে আপনি যে একটা মোবাইল কিনতে চাচ্ছেন এই সম্পর্কে আপনি তথ্য নিতে পারবেন। একটা এই ফোরাম পোস্টিং সাইটে যে আপনি প্রশ্ন করে আসতে পারেন, আপনার মোবাইল, যে মোবাইলটা কিনতে চাচ্ছেন সেই মোবাইলের মডেলটা দিলেন, দিয়ে বললেন যে এই ফোনের পারফরমেন্সটা কেমন। কেউ আছে যারা এইটাকে ব্যবহার করছে, বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারবে যে এই মোবাইলটা কেমন, এটার পারফরমেন্সটা কেমন, সেটা সম্পর্কে বলতে পারবে। কেউ একজন এসে, কিংবা তার ওই মোবাইল কোম্পানিরই কেউ একজন এখানে কোম্পানির লোক হয়ে আসছে, আসার পরে এটার উত্তর দিয়ে দিল যে এই মোবাইলের এই পারফরমেন্স আছে, এরকম র্যাম, এরকম আপনার হচ্ছে পারফরমেন্স পাবেন। তো ফোনটা কেনার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে পারেন বলে সে তার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিল। এটা একটা টেকনিক বলতে পারেন, কিছুটা প্রশ্ন উত্তর সাইট। ঠিক আছে, কেউ একজন প্রশ্ন করছে, কেউ টেকনিকে তার উত্তরের মাধ্যমে ওয়েবসাইটের লিংকটা শেয়ার করে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের ফোরাম পোস্টিং সাইট। আশা করি বুঝতে পারছেন। এরপরে যে বিষয়টা আসছে এটা হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট ব্লগ এবং আর্টিকেল সাবমিশন বিষয়গুলো একই, এর জন্য একসাথে লেখা হয়েছে, আমরা এটাকে গেস্ট পোস্টিং বলতে পারি। এখন আমি আমার ওয়েবসাইটে লেখার সময় পাচ্ছি না, লেখার সময় নাই, আমি এরকম একটা সিস্টেম করে রেখেছি যে আমার ওয়েবসাইটে সবাই এসে লিখতে পারবে। তো যে লিখবে তার কি বেনিফিট হবে, যে কারণে সে আমার ওয়েবসাইটে এসে লিখবে। আমার ওয়েবসাইটে এসে যে লিখবে, আমার ওয়েবসাইটটা একটু ভালো মানের ওয়েবসাইট, তারটা একটু লো মানের কমা ওয়েবসাইট। তো সে এসে কি করছে, আমার ওয়েবসাইটে কোনো কন্টেন্ট লিখছে, লেখার পরে তার ওয়েবসাইটের লিংকটা আমার ওয়েবসাইটে টেকনিক্যালি রেখে যাচ্ছে। এটাই হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট হয়ে আসবে,
স্বপন ভাই আছেন? আচ্ছা, গেস্ট পোস্টিং সম্পর্কে ক্লিয়ার। এরপরে আছে ওয়েব 2.0। ওয়েব 2.0 হচ্ছে আমাদের সিমিলার ওয়েবসাইট, যেমন ফ্রিতে। জিয়াদ ভাই, আপনি মেসেজ করছেন, মুখে বলেন কি সমস্যা কি? মেসেজটা পড়লে ভালো হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। ওকে, এরপরে দেখেন ডিরেক্ট ওয়েব 2.0 যেটা, সেটা হচ্ছে আমাদের সিমিলার ওয়েবসাইট, যেমন blogger.com আছে। আমাদের ডোমেনের সাথে ঠিক সেম নামের সাথে মিল করে ওই রকমটাই ডিজাইন করে আমরা ওয়েব 2.0 ক্রিয়েট করতে পারি। এর মধ্যে আমাদের ওয়েব পেজ অপটিমাইজেশনের কিছু প্রচারণা হবে। এরপরে আছে ডিরেক্টরি সাবমিশন। ডিরেক্টরি সাবমিশনটা হচ্ছে এক্সচেঞ্জের মতো। মনে করেন আমার ওয়েবসাইটের লিংকটা অন্য কারো কাছে রাখবো, সে আমাকে শর্ত দিবে এটাই যে তার ওয়েবসাইটের লিংকটা আমার কাছে রাখতে হবে, এই হচ্ছে বিষয়। এরপরে আছে হচ্ছে সোশ্যাল মিডিয়া। এটা একদম ইজি ব্যাপার, এই সম্পর্কে আপনারা যথেষ্ট ধারণা রাখেন, অলরেডি আমরা এই কাজগুলো করেছি, তাই না? আচ্ছা, আমরা কততম স্লাইডে ছিলাম সেটাতে চলে যাই একবারে। আচ্ছা, আমরা কমেন্ট ব্যাকলিং এ ছিলাম এ পর্যন্ত। এটা আজকে আপনাদের যেটা হলো সেটা হচ্ছে রিভিউ একটা ক্লাস হলো, যেটা যেখান থেকে আমরা পেজের যে সমস্ত সমস্যাগুলো আমাদের ছিল সেই সমস্যাগুলো হয়তো সমাধান করতে পারবো। স্যার, আপনাদের যে সমস্যাগুলো হচ্ছে হয়তো বা হতে পারে কাজ করতে গেলে, প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে, সেগুলো আমাদের ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো ক্লাসে আমরা প্র্যাকটিক্যালি কাজ করেছি সেই ভিডিওগুলো দেখবেন, তাহলে আর মনে হয় না যে আপনাদের আসলে কোনো প্রবলেম হবে সে কাজগুলো করার জন্য। এখন আজকে আবার যে পর্যন্ত আমরা প্রিভিউ করেছি এর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্নটা করেন।